প্রিপারেশন আপনারা হয়তো নিচ্ছেন এই মুহূর্তে। তো এটা একটা অপশন আপনাদের হাতে। ইন্টার্নশিপের 1 বছরে আপনাদের মোটামুটি অনেকেই পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেন। 2 নাম্বার যেটা আপনাদের হাতে আছে অপশন, সেটা হচ্ছে গিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করা। অর্থাৎ হচ্ছে দেশের বাইরে বিভিন্ন যে লাইসেন্সিং এক্সাম আছে, যেমন হচ্ছে ইউএসএমএলই, ইউকেএমএলই, অনেকে এমআরসিপি বা এমআরসিএস দেন, এমআরসিওজি দেন, অনেকে এএমসির জন্য প্রিপারেশন দেন বা এরকম। তো 3 নাম্বারটা হচ্ছে বিসিএস। মোটামুটি ম্যাক্সিমামের হচ্ছে এই তিনটা নিয়ে প্ল্যান থাকে। তো আপনাদের যেটা প্রথমটা পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস বা এমআরসিও, যে এমআরসিপি, এগুলো নিয়ে আপনার অন্যান্য মেথডের কথা বলেছেন। আর বাইরে যাওয়ার যে প্ল্যানটা থাকে অনেকের, এএমসি দেয় বা হচ্ছে গিয়ে এমআরসিপি দেয়, অনেকে ইউকেএমএলই বা ইউএসএমএলই দেয়। তো এই দুইটা ক্ষেত্রে মোটামুটি পড়াশোনা সেম। আপনার অনেকে আছে দুইটা একসাথে করে, মানে এমআরসিপিও দিচ্ছেন প্রিপারেশন, একসাথে এফসিপিএস ও প্রিপারেশন নিচ্ছেন। আর মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়াশোনা গুলো আমাদের মেডিকেল রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে পড়তে হয়। প্রিপারেশন গুলো তুলনামূলক কাছাকাছি। সো হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার প্ল্যান। মোটামুটি দুইটা একসাথে অনেকে নিতে পারেন, তারা চাইলে নিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে বিসিএস, বিসিএস এর পড়াশোনা আসলে হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা আপনার হচ্ছে আহ আপনার যে বিসিএস এর পড়াশোনা, 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। যেটা বলছিলাম যে এফসিপিএস বা হচ্ছে এমআরসিপি বা লাইসেন্সিং এক্সামে পড়াশোনা মোটামুটি সেম, দুইটা অনেকে একসাথে নিতে পারেন চাইলে, কিন্তু বিসিএস এর প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি এমআরসিপি দেন বা এফসিপিএস দেন, এগুলো মোটামুটি আপনার হাতে কিছুটা সময় আছে। আপনারা চাইলে ইন্টার্নশিপের 1 বছর পড়াশোনা করবেন, সাথে হচ্ছে আপনাদের যেহেতু ইন্টার্নশিপে পেশেন্টের এক্সপোজার হবে, অনেক রকম পেশেন্ট আপনারা দেখবেন। তো পেশেন্ট দেখার সাথে সাথে আপনারা ওইটা প্র্যাকটিক্যাল অনেকগুলো নলেজ আপনারা গেইন করবেন, যেটা আপনাদের পড়াশোনার সাথে রিলেট করে আপনার প্রিপারেশন আরো স্ট্রং করবে। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে যে সমস্যা, সেটা হচ্ছে যে আপনি এতদিন সময় পাবেন না। আপনারা সম্ভবত নেক্সট পরীক্ষা পাবেন হচ্ছে 50তম বিসিএস। তো 50তম বিসিএস পরীক্ষার জন্য আপনার সম্ভাব্য সার্কুলার দিবে হয়তো নভেম্বরে, এবং ডিসেম্বরের মধ্যে আপনার কমপ্লিট করতে হবে ফর্ম ফিল আপ। নর্মালি গত 3-4টা বিসিএস আমরা দেখেছি যে প্রিলিমিনারিটা, অন্তত প্রিলিমিনারিটা প্রথম 3 মাসের মধ্যেই নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ মার্চ বা হাইয়েস্ট এপ্রিল, এই টাইমের মধ্যে হচ্ছে ওনারা প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। সো আপনারা কিন্তু অনেকেই হচ্ছে যারা এমনকি আপনারা পাশ করে যাবেন, তারা হচ্ছে ইন্টার্নশিপ করতেছেন এই অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন 50তম বিসিএস এ। এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা অ্যাপিয়ার্ড হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাদের হাতে 50তম বিসিএস, মানে বেশি দিন না, 3-4 মাস হাতে সময় আছে। এই টাইমের মধ্যে আপনারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার ক্ষেত্রে আপনাদের কিছু এক্সট্রা জিনিস চিন্তা করতে হবে, যেটা আপনার অ্যাকচুয়ালি বিসিএস এর পড়াশোনা যেহেতু আলাদা। এখন আমি একটু শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে গিয়ে বিসিএস টা কি অ্যাকচুয়ালি। অনেকে হয়তো জানেন বিসিএস কি, বা অনেকে অনেক সিনিয়রের কাছ থেকে শুনেছেন, বা অনেকে অনেকের মেন্টরের কাছ থেকে শুনেছেন যে বিসিএস কি বা কেমন দেয়। তারপর আমি একটা আইডিয়া দিই, যারা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত অনেকে না জেনে থাকতে পারেন। বিসিএস এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা পরীক্ষাটা হচ্ছে পরিচালনা করে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আমরা এটাকে বিপিএসসি বলি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তারা হচ্ছে বিসিএস পরীক্ষাটা পরিচালনা করে। এবং তাদের প্ল্যানটা এরকম থাকে যে আপনি অ্যাপ্লাই করবেন সরকারি কর্ম কমিশনের মাধ্যমে। দেন তারা হচ্ছে আপনার 3টা পরীক্ষা নিবে, ধাপে ধাপে 3টা পরীক্ষা নেওয়া হয়। সেটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়। দেন হচ্ছে আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় ওদের একটা রেজাল্ট দিবে প্রিলিমিনারির পরে। এটা আপনার কিভাবে দিবে এটা আমি পরে আসছি। তো প্রিলিমিনারি পাশ করে আপনি নেক্সট যাবেন হচ্ছে বাই রিটেনে। রিটেনে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি ওটা পাশ করলে নেক্সট হচ্ছে আপনার ইন্টারভিউ। ইন্টারভিউ পাশ করে 3টা ক্লিয়ার করার পরে আপনার পিসিপিএস আপনাকে সুপারিশ করবে। আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেটা, আপনি আমরা মেডিকেলে যারা আছি হেলথে, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন
পদে বা ডেন্টাল সার্জন পদে, যারা বিডিএস আছেন ডেন্টাল সার্জন পদে অ্যাপ্লাই করেন। আবার আমাদের পরিবার পরিকল্পনা একটা ক্যাডার আছে, ওখানে অনেক অ্যাপ্লাই করেন। আর যারা বোথ ক্যাডার অনেকে আছেন, আপনারা যারা বোথ ক্যাডার অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যারা বিসিএস প্রশাসন বা এগুলাতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা ফরেনে, ওগুলাতে সুপারিশ করবে। সুপারিশ করার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন হয় এবং দেন হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় আপনাকে হচ্ছে নিয়োগ দিবে। সো এখানে আপনার মনে রাখতে হবে যে মেইনলি হচ্ছে আপনার যারা হেলথে, আমি অ্যাজ এ হোল শুধু হেলথের কথা বলছি, যারা হেলথে দিবেন তাদের ক্ষেত্রে আপনারা তিনটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে। একটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যারা পরীক্ষাটা নেয় এবং পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আপনাকে সুপারিশ করে। দেন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা হচ্ছে আপনাকে নিয়োগ দিবে। জনপ্রশাসন মন্ত্রণালয় হচ্ছে সরকারি সমস্ত আহ চাকরি বাকরির যে বিষয়গুলা, কাকে নিয়োগ দিবে, কতজন নিবে বা এগুলা ব্যাপারটা হ্যান্ডেল করে। আর আপনার নিয়োগ হবে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে বিসিএস পরীক্ষাটা কিভাবে হয়। বিসিএস পরীক্ষাটা হচ্ছে নর্মালি এটার দুইটা পার্ট, বিসিএস এর দুইটা পার্ট থাকে, অ্যাপ্লিকেশনের সময় দুইটা পার্ট করা হয়। একটা হচ্ছে জেনারেল পার্ট, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। জেনারেল পার্টে পরীক্ষা সবাই দিতে পারে। যারাই হচ্ছে আপনার ধরেন অনার্স কমপ্লিট করলো বা অ্যাপিয়ার্ড হলো, পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়েছে কিন্তু এখনো রেজাল্ট আসেনি, কিন্তু অ্যাপিয়ার করেছে, তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। এবং ফাইনাল যে পরীক্ষাটা, প্রিলিমিনারি যে পরীক্ষাটা, এটাতে অ্যাপিয়ার করতে পারে। এটা হচ্ছে বোথ ক্যাডার, এটাতে মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারে বোথ ক্যাডারের। সরি, এটা হচ্ছে জেনারেল ক্যাডার। জেনারেল ক্যাডারের মধ্যে কি, যে আমরা যে যে সচরাচর যেগুলা ক্যাডারের কথা শুনি আর কি, যেমন হচ্ছে আপনার ফরেন ক্যাডার বা অ্যাডমিন ক্যাডার, তারপর ট্যাক্স ক্যাডার আছে। তো এইসব ক্যাডার গুলো হচ্ছে জেনারেল ক্যাডার আন্ডার। এটা আপনিও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে যে কোনো স্টুডেন্ট যারা অনার্স কমপ্লিট করেছে তারা অ্যাপ্লাই করতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, যেটা হচ্ছে আপনার যে বিষয়ে আপনি পড়াশোনা করেছেন আপনি সেই বিষয়ে অ্যাপ্লাই করবেন। আমাদের জন্য এই মুহূর্তে যারা এমবিবিএস আছেন তাদের জন্য হচ্ছে দুইটা অপশন এই মুহূর্তে ক্যাডারে আছে। টেকনিক্যাল ক্যাডারে একটা হচ্ছে বিসিএস হেলথ, এখানে হচ্ছে গিয়ে নর্মালি এমবিবিএস ওনারা অ্যাপ্লাই করেন। আর একটা হচ্ছে গিয়ে পরিবার পরিকল্পনা ক্যাডার। এছাড়া যারা ডেন্টাল আছেন ওরা ডেন্টাল, বিসিএস হেলথে ডেন্টাল সার্জন যদি সিট থাকে সে অনুযায়ী তখন ওখানে বিসিএস হেলথে অ্যাপ্লাই করতে পারে। তো এখন দুইটার ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্স মেইনলি হচ্ছে কি আপনার পড়াশোনা, মানে পড়াশোনা বলতে আপনার পরীক্ষা যেটা, রিটেন পরীক্ষা, প্রিলিমিনারি কোনো ডিফারেন্স নেই। মেইন পরীক্ষাটা হচ্ছে রিটেন পরীক্ষা। এখন প্রথম পরীক্ষা যেটা আপনার অ্যাপ্লাই করার পরে প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কি আপনার প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা ব্যাপারে আমি ডিটেলস একটু পরে বলছি। দেন হচ্ছে প্রিলিমিনারি পরে হচ্ছে রিটেন পরীক্ষা হয়। রিটেন পরীক্ষা হওয়ার পরে ভাইবা পরীক্ষা হয়। তো এখানে মেইন ডিফারেন্সটা হয় হচ্ছে টেকনিক্যাল অথবা জেনারেল অথবা বোথ, আপনি চাইলে দুইটাতে অ্যাপ্লাই করতে পারেন, এটা আমরা বোথ ক্যাডার বলে। জেনারেলে শুধু আপনি জেনারেল যারা পাবলিক অথবা আপনিও চাইলে শুধু জেনারেলে দিবেন, এখানে হেলথ আসবে না। শুধু টেকনিক্যাল দিলে আপনি জেনারেলের মানে পোস্ট যেগুলো আছে ওগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করছেন না। আর বোথ দিলে আপনি বোথ জেনারেল এবং টেকনিক্যাল দুইটার জন্য অ্যাপ্লাই করবেন। তো প্রিলিমিনারি যে পরীক্ষাটা এটা প্রথমে হয় এবং এখানে হচ্ছে আপনার কোনো জেনারেল, টেকনিক্যাল, বোথ এই তিনটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট হয় না। অর্থাৎ এই পরীক্ষা যেটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, যেটা আমি আমি পার্সোনালি মনে করি যে বিসিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা একটা, সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাই আমি মনে করি প্রিলিমিনারিটা অ্যাকচুয়ালি সবচেয়ে আমাদের জন্য, স্পেশালি ডাক্তারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা। কেন এটা আমি পরে বলছি। প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা সবাই সমান, সবাই একই প্রশ্নের উপর পরীক্ষা দিবে। যারা জেনারেল ক্যাডার তারাও একই প্রশ্নের উপর পরীক্ষা দিবে, যারা হচ্ছে স্পেশাল মানে টেকনিক্যাল ক্যাডার আছেন তারাও সেম প্রশ্ন পরীক্ষা দিবেন, বোথ ক্যাডারও সেম প্রশ্ন পরীক্ষা দিবেন। অর্থাৎ সবাই একই প্রশ্ন পরীক্ষা দিবেন, 200 মার্কের একটা পরীক্ষা হবে এবং 2 ঘন্টার সময়। এটাতে যদি আপনি পাশ করে যান, এখন পাশ করার ক্রাইটেরিয়াটা কি এটা বলি, সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষাটা দিবেন, দেওয়ার পরে নর্মালি এটা টোটালি বিপিএসসির উপর ডিপেন্ড করে, মানে পিএসসি ঠিক করবে যে তারা কতজন নিবে। ধরেন আপনার অ্যাপ্লাই করলো 4 লাখ, জেনারেল পরীক্ষায় অ্যাপ্লাই করলো জেনারেল যারা আছেন ওরা, তারপর টেকনিক্যাল যারা আছেন ওরা, এবং বোথ তিন গ্রুপই হচ্ছে অ্যাপ্লাই করলেন, টোটাল 3 গ্রুপ মিলে ধরেন 4 লাখ পরীক্ষা দিল। দেওয়ার পরে পিএসসি দেখবে যে কয়টা সিট আছে, কয়টা সিটের অ্যাপ্লাই করা হয়েছে ইয়াতে শুরুতে, যে ধরেন আমার চাহিদা কত সিটের। দেখা গেছে যে বিসিএস নেক্সট 50তম বিসিএস ধরেন হচ্ছে হেলথের, ধরেন বেশি নিবে না যেহেতু একটা স্পেশাল হয়ে গেছে। সেটা ধরেন আমরা ধরলাম 500 নিচ্ছে।
500 হেল্প নিচ্ছে। তারপর হচ্ছে আপনার যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরও কিছু এরকম টেকনিক্যাল ক্যাডার আছে। বিসিএস স্বাস্থ্য আছে, স্বাস্থ্যতে কিছু টেকনিক্যাল ক্যাডার আছে। বিশেষ শিক্ষা আছে, ওখানে টেকনিক্যাল আছে। বিভিন্ন এরকম অনেকগুলো টেকনিক্যাল মিলায়, সব মিলায় টোটাল ধরলাম আমি 3000টা সিটের আমার চাহিদা আছে। বিসিএস পরীক্ষায় মোট 3000 জন ফাইনালি সিলেক্টেড হবে, সবকিছু মিলায়, জেনারেল টেকনিক্যাল বোথ। সেক্ষেত্রে নর্মালি এটা মানে ফিক্স কোনো রুল না, নর্মালি এটা ফলো করে সেটা হচ্ছে কি 3 গুণ বা 5 গুণ। কোথাও কখনো কখনো দেখি আমরা 3 গুণ টিকায়, কখনো কখনো 5 গুণ টিকায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এরকম কেন, আমরা ফিক্স কেন জানি না যে কতজন টিকাবে। এটা অ্যাকচুয়ালি টোটালি পিএসসি এর উপর ডিপেন্ড করে। আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি যে ধরা যাক আমরা এর আগে যে বিসিএস গুলো ছিল 44তম বা 42-এর আগে যেগুলো ছিল 41তম, ওগুলোতে দেখা গেছে যে অনেক বেশি টিকেছে, নর্মাল সিটের প্রায় 5 গুণের মতো টিকেছে। কিন্তু রিসেন্ট যে বিসিএস গুলো দেখা যাচ্ছে, যেমন 46 বলেন, 46-এ অন্য কাহিনী আছে, 45 বলেন বা 47-এ আমরা আশা করতে পারি, যেটা এখনো পিলে হয় না, কিন্তু আমরা ধারণা করতে পারি এখানে 3 গুণ বা 4 গুণের বেশি টিকাবে না। রিসেন্ট আপনার যে 8 স্পেশাল বিসিএস হলো, এখানেও কিন্তু অ্যাকচুয়ালি খুবই কম টিকানো হয়েছে। এখানে সিট ছিল টোটাল 3000, টিকানো হয়েছে অ্যারাউন্ড 5000। সো এটা হাফেরও কম, ডাবলেরও কম। তো এটা কেন করতেছে পিএসসি, সেটার কারণ হচ্ছে গিয়ে যে আপনার ওরা দ্রুত রেজাল্ট দিতে চায়। আর কেন দ্রুত রেজাল্ট দিতে চায় বা এই রেজাল্টের কি ব্যাপারটা, সেটা আমি একটু পরে বলছি। তো যেটা বলছিলাম যে প্রিলি হচ্ছে আপনার সবাই পরীক্ষা দিতে পারে, 200 মার্কের পরীক্ষা হয়, 2 ঘন্টার পরীক্ষা। এবং এখানে আপনার ধরলাম আমি 10,000 জন টিকাবে, পিএসসি ঠিক করলো যে তারা 10,000 টিকাবে। এই 10,000 প্রথম যে নাম্বারটা হবে, 200 মার্কের মধ্যে প্রথম 10,000 জন যে মার্কটা পাবে, সেটা হচ্ছে আমাদের কাট মার্ক হয়। যেমন ধরেন 10,000তম যে ব্যক্তি পাবে, সে ধরেন পাইলো হচ্ছে 110 মার্ক, 200-তে 110 পাইলো হচ্ছে 10,000তম যে ব্যক্তিটা উনি। এবং পিএসসি ঠিক করলো যে আমি 10,000 জনই হচ্ছে গিয়ে নিব, এর বেশি নিব না। সো আপনার কাট মার্ক হবে 110। অর্থাৎ আপনি যদি 110-এর নিচে পান, ধরেন আপনি 109 পেলেন, আপনার প্রিলিমিনারি হবে না। অর্থাৎ আপনাকে 10,000-এর মধ্যে আসতে হলে ওই যে পিএসসি যে ঠিক করা একটা লিমিট আছে, যে আমি প্রথম 10,000 নিব, ওই 10,000-এর মধ্যে আপনাকে যেভাবে হোক ঢুকতে হবে। এখানে আপনি কি হেলথ থেকে আসতেছেন নাকি জেনারেল থেকে আসতেছেন, নাকি আপনি বোধ দিচ্ছেন, এটা কোনো ফ্যাক্টর না। এখন প্রবলেমটা হচ্ছে এখানে, বা ডাক্তারদের জন্য প্রিলিমিনারি যে প্রবলেম, এটা হচ্ছে এখানেই যে এখানে কিন্তু আপনার শুধুমাত্র ডাক্তারদের মধ্যে কোনো কম্পিটিশন না। আপনার এমন না যে যারা ধরেন ডাক্তার হচ্ছে অ্যাপ্লাই করছেন যে 3,000, এর বেশি ধরেন অ্যাপ্লাই করে না, অল্প করছে, 3,000 জন অ্যাপ্লাই করছে, সিট হচ্ছে 500টা। তো আপনি ভাবতে পারেন আচ্ছা 3,000 অ্যাপ্লাই করছে, 500টা সিট, তাহলে তো আমার কম্পিটিশন বেশি না। কিন্তু ভুল, এখানেই সমস্যা হচ্ছে প্রিলিমিনারিতে আমার অ্যাকচুয়ালি কম্পিটিশন করতে হবে 4 লাখের সাথে। এখানে যে প্রথম 10,000 নিবে, এখানে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা জেনারেল কোনো ভাগ হবে না। আপনাকে 200-তে সবার সাথে কম্পিট করে এভারেজ যে 10,000তম যে থাকবে ব্যক্তি, সে যত মার্ক পায় ওই মার্কের ভিতরে আপনার ঢুকতে হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি সবচেয়ে কঠিন পার্ট। কারণ দেখা গেছে যে আমরা ডাক্তাররা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, আমাদের মেডিকেলের পড়াশোনা অনেক বেশি, আমাদের পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ আপনারা করবেন, এর পাশ করার পরে ইন্টার্নশিপ অনেক ধকল যায়, এবং আপনাদের অনেক ডিউটি করতে হবে। দেখা গেছে যে ইন্টার্নশিপে তো এরকম ফিক্স কোনো বন্ধ দেয় না যে আপনার শুক্র শনি বন্ধ আছে বা হচ্ছে এরকম কিছু না। দেখা গেছে 7 দিনই সপ্তাহে ডিউটি করা লাগতেছে, দেখা গেছে যে দিনে আপনাকে 12 ঘন্টা ডিউটি করা লাগতেছে। তো এখানে আপনাকে এক্সট্রা অনেক ডিউটি করে ওটার পাশাপাশি পড়াশোনা করতে হবে, প্রিলিমিনারি প্রিপারেশন নিতে হবে। কিন্তু যারা জেনারেলের প্রিপারেশন নিচ্ছেন, দেখা গেছে যারা প্রশাসন বা অথবা দেখা গেছে যারা অন্যান্য ক্যাডারও হোক, যেই হোক, এই 4 লাখ যারা পরীক্ষা দিবে তারা অনেকেই কিন্তু শুধুমাত্র বিসিএস এর প্রিপারেশনে নিচ্ছে। দেখা গেছে তারা কোনো চাকরি করে, অনেকে করে চাকরির পাশাপাশি প্রিপারেশন নেয়, তবে অনেকেই যারা খুব বেশি সিরিয়াসলি জিনিসটাকে নিতে চায়, তারা দেখা গেছে যে সবকিছু ছেড়ে পড়াশোনা করে। এবং তারা এখন এই মুহূর্তে দেখা গেছে যে বিসিএস এর পিছনে কিন্তু মানে এটা একটা ক্রেজ। সোজা কথা, এটা আপনারা বুঝতেছেন যে বিসিএস টা কি পরিমাণে এখন ক্রেজি একটা বিষয়। সবাই এখন মোটামুটি বিসিএস এ অ্যাপিয়ার করতে চায়। তো পাশ করার পরে যাদের এরকম ফিক্স কোনো টার্গেট না থাকে যে আমি দেশের বাইরে চলে যাব বা হচ্ছে গিয়ে আমার অন্য কোনো অপশন আছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা বিসিএস টার্গেট করতে চায় এবং তারা পিপিসি প্রিপারেশন নেয়। সো এই 4 লাখের মধ্যে মোটামুটি অনেকেই দেখবেন, আমরা মনে করতে পারি এটা যে 4 লাখের মধ্যে হয়তো অল্প কিছু প্রিপারেশন নিব, বাকিরা জাস্ট অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ড করে আসা। এটা এখন আর নাই, এখন ম্যাক্সিমামই পড়াশোনা করে পরীক্ষা দেয়। এবং দেখা গেছে যে তারা ভালো করে পড়াশোনা প্রিপারেশন নেয়, চাকরি টাকরি ছেড়ে বাসায় একদম 24 আওয়ার্স এর মধ্যে ম্যাক্সিমাম টাইম দিয়ে পড়াশোনা প্রিপারেশন নেয়।
তো এদের সাথে কিন্তু আপনার কম্পিট করতে হবে। আপনারা সব ম্যাক্সিমামই হচ্ছে ফিফথ ইয়ারের স্টুডেন্ট, পাশ করে গেছেন, এখন সামনে হয়তো পাশ করবেন, রেজাল্ট দিবে বা হচ্ছে ইন্টার্নশিপে জয়েন করবেন। সো আপনারা হচ্ছে একদম ফ্রেশ সবাই, এবং আপনাদেরকে ইন্টার্নশিপ শুরু করলে ইন্টার্নশিপের সময় এই কাজের পাশাপাশি আপনাদের প্রিপারেশন নিতে হবে। সো আপনি এটা মাথায় ঢুকায় ফেলেন, প্রথমে মাথায় এটা ঢুকায় ফেলেন যে আপনার কম্পিটিশন 4 লাখের সাথে। এবং এই 4 লাখ মানে 4 লাখের মধ্যে অনেকে, ধরে রাখেন যে 2/3 হচ্ছে ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে, এবং তাদের সাথে কম্পিট করে আপনাকে প্রিলি মার্কের ভিতরে ঢুকতে হবে। ধরেন 10,000-এর মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, তো 10,000-এর মধ্যে আপনি ঢুকলেন, দেন কি? তারপর হচ্ছে আপনার আহ, একটা রিটার্ন হয়, এখানেই হচ্ছে ডাক্তারদের সুবিধা। ডাক্তারদের সুবিধা প্রিলিতে না, ডাক্তারদের অসুবিধা হচ্ছে প্রিলি। ডাক্তারদের সুবিধা হচ্ছে রিটেন। রিটেনের কি সুবিধা? যে যদি আপনি টেকনিক্যাল দেন, শুধুমাত্র টেকনিক্যাল দেন, সেক্ষেত্রে আপনার কম্পিটিশন হবে শুধুমাত্র ডাক্তারদের মধ্যে। মানে আপনার দেখা গেছে যে আপনি 10,000-এর মধ্যে মাত্র 1,000 জন ডাক্তার মানে প্রিলিমিনারি চান্স পেয়েছে, ধরলাম আমি। সেটা হচ্ছে বোথ এবং হচ্ছে টেকনিক্যাল মিলায় 10,000 জন চান্স পেয়েছে। এবং 10,000 জন চান্স পাওয়ার পরে, 10,000 না সরি, 1,000 জন চান্স পেয়েছে, 10,000-এর মধ্যে 1,000 জন চান্স পেয়েছে। এবং এই 1,000-এর মধ্যে আমার 500টা হচ্ছে ডাক্তারদের জন্য সিট আছে। সো আপনার কম্পিটিশন এখন হয়ে গেল রিটেনে গিয়ে, যে আপনি ওই 1,000 জন পরীক্ষা দিবে, 500 জন চান্স পাবে, অর্থাৎ আপনাকে 500-তে ঢুকতে হবে। মানে একটা সিটের জন্য 2 জন কম্পিটিশন। এটা তুলনামূলক অনেক ইজি, পিলির তুলনায় অনেক ইজি। যেখানে 4 লাখে আপনাকে 10,000-এ ঢুকতে হচ্ছিল, সেখানে এখন আপনার টার্গেট হচ্ছে 10,000, 1,000-এর মধ্যে 500-তে ঢুকতে। আচ্ছা, দেন হচ্ছে রিটেন পরীক্ষা হয়। রিটেন পরীক্ষা কিভাবে হয় এটা আমি একটু পরে ডিটেলস আলোচনা করব বা আইডিয়া দিব। রিটেন পরীক্ষা আপনি পাশ করে গেলেন, এবং নেক্সট হচ্ছে গিয়ে আপনি ভাইভাতে অ্যাটেন্ড করবেন। তো রিটেনের ক্ষেত্রে আপনার পাস মার্ক, একটা নির্দিষ্ট পাস মার্ক আছে। ওই পাস মার্কটা পাওয়ার পরে আপনি মোটামুটি পাস ধরে নেওয়া হবে, এবং আপনি ভাইভা দিতে পারবেন। যদি ফেল করেন রিটেনে, সেক্ষেত্রে আপনি ভাইভা দিতে পারবেন না, পাস করলে ভাইভা দিতে পারবেন। এখন হচ্ছে গিয়ে আপনার, ধরেন হচ্ছে আপনি আসলেন, ভাইবা দিলেন, ভাইভাতে একটা মার্ক আছে, ওই মার্কে পাইলেন। দেন হচ্ছে আপনার রিটেন এবং ভাইবার যে মার্কটা, ওটা যোগ হয়ে আপনার একটা টোটাল মার্ক হবে। এবং যে টপ 500 জন ওই মার্কটা পাবে, ওই 500 জন হচ্ছে আপনার ক্যাডার হিসেবে সুপারিশ করতে হবে। আচ্ছা, তাহলে আপনাকে মোটামুটি একটা আইডিয়া দিলাম যে পিডি পরে কিভাবে রিটেন আসে, এরপর কিভাবে ভাইবা আসে। আহ তো এখন হচ্ছে আপনাকে আমি একটু আইডিয়া, এটা আপনাদেরকে আমি এটা আইডিয়া দিতে চাই যে আপনি কেন বিসিএস দিবেন। আর আমি এটাও আইডিয়া দিব আপনাদের কেন আপনাদের বিসিএস দেওয়া উচিত। দুটা নিয়ে আপনাদের একটু ধারণা দেই। যেটা আমার ক্ষুদ্র নলেজে আমি যতদূর এতদিন পর্যন্ত প্রিপারেশন নিয়ে বা আমার সিনিয়রদের সাথে কথা বলে বা যারা অলরেডি বিসিএস ক্যাডার তাদের সাথে কথা বলে তাদেরকে দেখে, আমি নিজেও সরকারি মেডিকেল কলেজে এই মুহূর্তে ট্রেনিং করছি। তো আমি আমার ক্যাডার যারা আছেন ওদেরকে অনেককেই দেখতেছি যে কি অবস্থা তাদের। তো এটা থেকে একটা আইডিয়া করে আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পারি যে কেন আপনি বিসিএস দিবেন না, কেন আপনি বিসিএস দিবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি কেন বিসিএস দিবেন না। তো এটা কেন দিবেন না, এটার জন্য আপনার জানতে হবে প্রথমে যে আপনার বিসিএস এর অসুবিধাগুলো কি আছে। আচ্ছা, প্রথম যে অসুবিধাটা, মেইন যে অসুবিধাটা, যেটা আমরা ম্যাক্সিমাম আপনার মেডিকেল স্টুডেন্টরা যেটা ফেস করে, সেটা হচ্ছে বিসিএস এর পড়াশোনা। পড়াশোনাটা টোটালি একদমই আলাদা। পড়াশোনাটা আমাদের নর্মাল মেডিকেলের পড়াশোনা না। এখানে আপনার হচ্ছে বাংলা পড়তে হয়, এখানে আপনার ইংরেজি পড়তে হবে, এখানে আপনার ম্যাথ পড়তে হবে, যেন জিকে পড়তে হবে, এখানে বিজ্ঞান পড়তে হবে, ভূগোল পড়তে হবে, এরকম অনেক সাবজেক্ট আছে। তো আপনি সবগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, যেগুলো থেকে আপনি বহু বহু দূরে। এবং অনেক দেখা গেছে বাংলা ইংলিশ ম্যাথ আমরা এসএসসি তে বা এইচএসসি তে পড়ে আসলেও আমাদের জিকের যে বিষয়টা, তারপর হচ্ছে যে ভূগোল, তারপরে আপনার কম্পিউটার, আইসিটি। আইসিটি হয়তো অনেকে আপনারা করতে পারেন, কিন্তু অনেকে হয়তো আইসিটিটা পড়েনি, বা আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো আমরা কখনোই পড়া হয়নি, যদি আমরা নিজের ইচ্ছা থেকে না পড়ে থাকি, মানে আমাদের সিলেবাসে ছিল না, সায়েন্সের সিলেবাসে ছিল না। এই কারণে এই জিনিসগুলো আমাদের কাছে টোটালি নতুন, এবং পড়াগুলা অনেকের কাছে খুবই বিরক্তিকর লাগতে পারে। মানে আমরা মেডিকেল সায়েন্সে যত ইন্টারেস্ট নিয়ে পড়তে পারি, আমাদের কাছে জিনিসগুলো যত ইন্টারেস্টিং লাগে, আমরা সরাসরি পেশেন্ট দেখে পড়াশোনা করি, বা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি জিনিসটা থিওরিটিক্যাল সাথে লিঙ্ক আপ করতে পারি। তো এই ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে যেহেতু সুযোগটা একটু কম, সুতরাং এখানে পড়াশোনার শুরুতে অনেকে এই জন্য বিসিএস বাদ দিয়ে দেয় যে এই ধরনের পড়াশোনা আমার দ্বারা পসিবল। আমি অনেক অনেক দেখেছি যারা হচ্ছে অ্যাকচুয়ালি চায় নাই যে এই ধরনের পড়াশোনা করে আমার টাইম লস করার দরকার নেই, আমি অন্য লাইনে যাব।
যেমন হচ্ছে গিয়ে এখন অনেকেই চায় যে হচ্ছে গিয়ে বাংলাদেশে তার ক্যারিয়ার করতে ইচ্ছা নাই, তারা বিদেশে যাবে গা। তো তারা শুরু থেকে বিসিএস এর পড়াশোনা নিয়ে আগ্রহ থাকে না। আবার অনেকে থাকে যে আমার সরকারি চাকরি করার ইচ্ছা নাই, আমি ট্রেনিং করব, 5 বছর ট্রেনিং করে দ্রুত আমার ট্রেনিংটা শেষ করব, ট্রেনিং শেষ করে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি দ্রুত কনসালটেন্ট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাব, সময় বাঁচবে, এবং হচ্ছে গিয়ে আমার ইচ্ছা নেই সরকারিতে, আমি প্রাইভেটে জব করবো, একটু শান্তি জব করবো বা ঢাকায় থাকবে, এরকম একটা প্ল্যান থাকে। তো ওই কারণে এই পড়াশোনাটা হচ্ছে গিয়ে একটা নেগেটিভ সাইড বিসিএস এর, যেটা হচ্ছে আপনার বিসিএস না দেওয়ার পিছনে একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে গ্রামে যাওয়া। এটা অ্যাকচুয়ালি যারা ছোটবেলা থেকে শহরে থেকে অভ্যস্ত, ধরেন ঢাকা, চিটাগাং বা সিলেট বা রাজশাহী এরকম বড় শহরে থেকে অভ্যস্ত, এবং কখনোই তারা গ্রামে যায় নাই, সবসময় শহরের ভালো পরিবেশে ছিল বা আপনার উন্নত সুযোগ সুবিধা পেয়ে অভ্যস্ত, তারা ভাবতে পারে যে আমাকে যদি বিসিএস এ গ্রামে দেওয়া হয়, তাহলে আমি ওখানে গিয়ে কিভাবে থাকবো। আসলে বিসিএস এ প্রথম পোস্টিংটা হবে আপনার উপজেলায়। তো প্রথম উপজেলায় পোস্টিং হলে উপজেলার অবস্থা আসলে খুবই, বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে উপজেলার অবস্থা খুব একটা বেশি ভালো না। মানে আপনার যে সুযোগ সুবিধা আপনি এখন বড় বড় শহরে পাচ্ছেন, উপজেলায় গিয়ে সেই সুবিধা পাবেন না। তো ওখানে মানায় নিতে অনেকের কষ্ট হতে পারে, অনেকে ফ্যামিলি ছেড়ে যেতে নাও চাইতে পারে। দেখা গেছে যে অনেকে বিবাহিত হতে পারেন, আপনার আপনার ফ্যামিলি যদি পুরুষ হন, আপনার বাচ্চা বা বউ বাচ্চা রেখে আপনারা যেতে চাইতে নাও পারেন। এটা কারণ এখন অনেকে আপনারা ভাবতে পারেন যে আমি এটা কেন বলতেছি, কারণ আপনারা মাত্র ইন্টার্নশিপে ঢুকবেন বা পাশ করছেন, এখন তো অনেকে বিয়ে করেন নাই, বাচ্চা কারো হয় নাই। এটা আমি কেন বলতেছি আমি একটু পরে আসতেছি এই ব্যাপারে। তারপর হচ্ছে মেয়েদের মধ্যে অনেকে চান না যে আপনার স্বামী বা আপনার বাবা মাকে ছেড়ে হচ্ছে আমরা গ্রামে একলা গিয়ে কিভাবে থাকবো, ওখানে প্রবলেম। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সিকিউরিটি প্রবলেম। গ্রামে ঢাকা শহরে আপনি সহজে যেরকম সিকিউরিটি অ্যাভেলেবেল আছে, এই সিকিউরিটিটা গ্রামে অ্যাকচুয়ালি নাই। ওখানে আপনার স্থানীয় মানুষদের অনেক বেশি দৌরাত্ম্য থাকে, তারাই এখানে পাওয়া, তারা যা বলবে তাই ওখানে নীতি নিয়ম। তো ওখানে গিয়ে আপনি যদি নিজের উপজেলায় হন তাহলে তো তার একটা পজিটিভ একটা আপনার সাপোর্ট থাকবে, কিন্তু যদি আপনি অন্য উপজেলা হন এটা আপনার জন্য একটা মানে নেগেটিভ সাইড, যে আপনার সিকিউরিটির একটা অনেক বড় ইস্যু থাকে। পাশাপাশি আরেকটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে গ্রামে গিয়ে আপনি ওখানে কি করবেন, আপনি ম্যাক্সিমাম রোগীর চিকিৎসা তেমন একটা করতে পারবেন না। যেটা আপনার ইন্টার্নশিপে এখন তো যারা মেডিকেল কলেজে আছেন মোটামুটি অনেক কেস দেখবেন, আপনারা অনেক জটিল জটিল কেস দেখবেন, অনেক জটিল ওটি দেখবেন, যেগুলো আপনি হ্যান্ডেল করবেন, অ্যাসিস্ট করবেন, অনেকে প্রাইমারি সার্জন হিসাবেও কাজ করবেন, মেইন সার্জন হিসাবেও কাজ করবেন। তো আপনি যখন উপজেলায় গিয়ে দেখবেন যে এসব রোগী আপনাকে সব রেফার করে দেওয়া লাগতেছে, আপনি কিছুই করতে পারতেছেন না। আপনার নলেজ আছে, আপনার স্কিল আছে, কিন্তু আপনার কাছে কোনো ইকুইপমেন্ট নেই, আপনার নর্মাল এক্সট্রা করার কোনো সুযোগ নেই। আপনি নিউমোনিয়া ডায়াগনোসিস করতেছেন, ক্লিনিক্যালি আপনি নিউমোনিয়া ডায়াগনোসিস করছেন, ক্লিনিক্যালি দেখা গেছে আপনি নিউমোথোরাক্স ডায়াগনোসিস করে ফেলছেন, প্রলিফেশন ডায়াগনোসিস করছেন, ক্লিনিক্যালি আপনি বুঝতেছেন এটা অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু আপনার হাতে কোনো আলট্রা নাই, আপনার হাতে কোনো এক্স রে নাই, আপনার হাতে কিছুই নেই। এরকম সিচুয়েশন যদি এখন এটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু তারপর একটা উদাহরণ হিসেবে বললাম যে আপনার কাছে যথেষ্ট ইকুইপমেন্ট নাই, আপনি রোগ ডায়াগনোসিস করতে পারতেছেন না, আলটিমেটলি আপনি রোগটাকে দিয়ে দিলেন রেফার করে উচ্চতর সেন্টারে, মেডিকেল কলেজে রেফার করলেন। তো এটা আপনার একটা ফ্রাস্ট্রেশন হতে পারে যে আমি তো কিছুই করতে পারতেছি। তো এটা একটা অনেকের ক্ষেত্রে কাজ করে, যে আমি ভালো জায়গায় সেন্টারে থাকবো, এখানে আমি ট্রেনিং করবো এবং পরবর্তীতে একটা প্রাইভেট মেডিকেলে অথবা একটা হসপিটালে কনসালটেন্ট হিসেবে জয়েন করবো, আমার মোটামুটি আমি যা চাই আমি সেটা করতে পারবো, কোনো ইকুইপমেন্টের অভাব হবে না। এটা অনেক সময় হতে পারে। আচ্ছা, আর আরেকটা যেটা প্রবলেম থাকে অনেক সময়, সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে আহ এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে ট্রেনিং পোস্ট পাওয়া। ট্রেনিং পোস্টটা কি জিনিস, সেটা হচ্ছে আপনি যখন বিসিএস আপনার হবে, আপনি 2 বছর গ্রামে যাবেন, 2 বছর ওখানে ম্যান্ডেটরি আপনার থাকতে হবে। যদি আপনি একদম দুর্গম উপজেলা যেগুলো আছে, যেমন আপনার খাগড়াছড়ি রাঙ্গামাটির কিছু উপজেলা আছে, ওগুলোতে যদি আপনি যান, ওখানে সম্ভবত 1 বছর ট্রেনিং করে, মানে 1 বছর আপনি সার্ভিস দিয়ে দেন আপনি চাইলে ডেপুটেশন নিতে পারবেন। ডেপুটেশন কি, ডেপুটেশন আপনি ট্রেনিং এর জন্য বা কোর্সের জন্য আসতে পারবেন। কিন্তু নর্মাল উপজেলাগুলোতে আপনার 2 বছর উপজেলা মাস্ট থাকা লাগবে, ওখানে সার্ভিস দেওয়া লাগবে। দেন আপনার যদি এফসিপিএস থাকে বা রেসিডেন্সি এমডি বা এমএস থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওখান থেকে শিফট করে ঢাকাতে বা যে কোনো একটা মেডিকেল কলেজে ট্রেনিং এর জন্য আসতে পারবেন। এটাকে বলে হচ্ছে ডেপুটেশন বা ট্রেনিং পোস্ট নিয়ে আসা। আমরা মেডিকেলে যেসব সরকারি মেডিকেলগুলোতে যারা ট্রেনিং করবেন তারা অথবা পড়াশোনা করছেন, তারা দেখবেন যে অনেকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সিএ থাকে, যারা অ্যাকচুয়ালি এরকম ট্রেনিং পোস্ট নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, রেজিস্ট্রার, তারপর হচ্ছে ইনডোর মেডিকেল অফিসার, এই পোস্ট গুলো হচ্ছে আপনার
ট্রেনিং পোস্ট, মানে এখানে হচ্ছে গিয়ে আপনি যারা জব করেন তারা ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় এফসিপিএস এর ট্রেনিং করতেছেন, তারা 2 বছর উপজেলা কাটায়, তারপর হচ্ছে ট্রেনিং পোস্ট নিয়ে আসেন এবং এখানে ধরেন 4 বছর বা 5 বছর ট্রেনিং করে ফাইনাল পরীক্ষা দেন। সমস্যা হচ্ছে যে এই বিসিএস এ কিন্তু লাস্ট 42 বলেন, 39 বলেন, এখন 48 বলেন, এছাড়াও 45 46 এ কিন্তু অনেক ডাক্তার ওনারা নিচ্ছে। অনেক ডাক্তার নিচ্ছে এবং অনেক বিসিএস এ মোটামুটি আহ আপনারা একজন কোশ্চেন করছেন যে ডেপুটেশন কয়বার নেওয়া যায়। আচ্ছা, আপনাদের সব কোশ্চেন যেগুলো থাকে এগুলো একটু রাখেন, আমি এগুলো সবগুলোর উত্তর লাস্টে দিব। আমি সবকিছু বলার চেষ্টা করব যতদূর আমার নলেজে আছে, তারপর যদি আমার কিছু মিস হয়ে যায় আমি, আপনারা কোশ্চেনটা রাখেন, আমি লাস্টে আপনাদেরকে বলবো, কোশ্চেন অ্যান্সার গুলো দিব, এবং যদি কোনো কোশ্চেন আমার জানা না থাকে আমি এটা জেনে পরবর্তীতে আপনাদের গ্রুপে জানাবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তারা ট্রেনিং পোস্ট নিয়ে আসে, এখন এত বেশি ডাক্তার লাস্ট 39 42 এবং হচ্ছে 48 এ ঢুকবে, তারপর 46 এ ঢুকবে, 45 এ ঢুকবে, 47 এও ঢুকবে, প্রচুর ডাক্তার ঢুকবে। এতজন ডাক্তার কিন্তু ট্রেনিং পোস্ট নিয়ে সহজে আসতে পারবে না। দেখা গেছে অনেকে যাদের হয়তো একটু যারা রেসিডেন্সি দিবে, রেসিডেন্সি তো ভর্তি পরীক্ষা হয়, তো ওখানে অ্যাডমিশন টেস্টে যারা চান্স পাবে তারা দেখা গেছে ভালো ভালো ইনস্টিটিউটে আসতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি পারবে না। চান্স যারা পারবে না তারা তো ট্রেনিং নিয়ে আসতে পারবে না, কারণ তারা ডেপুটেশন পাবে না। ডেপুটেশন পাইতে হলে আপনাকে কোথাও অ্যাডমিট হতে হবে রেসিডেন্সি গুলোতে। ডেপুটেশন মেইনলি হচ্ছে রেসিডেন্সির সাথে সম্পৃক্ত, আর এফসিপিসির সাথে হচ্ছে ট্রেনিং পোস্ট। ট্রেনিং পোস্ট হচ্ছে এই যে সিএ আইএমও রেজিস্ট্রার যারা, তারা হচ্ছে ট্রেনিং পোস্টে আসে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। আর ডেপুটেশন হচ্ছে যারা হচ্ছে রেসিডেন্ট হিসাবে আসে। রেসিডেন্ট আবার সরকারি আছে, বেসরকারি আছে। তো যারা বিসিএস দাও তারা সরকারি রেসিডেন্ট হিসেবে আসেন, আর যারা বিসিএস ছাড়া তারা বেসরকারি রেসিডেন্ট হিসেবে আসেন। আর কে সিএ আইএমও রেজিস্ট্রার এরা হচ্ছে সবাই সরকারি। তবে এখানে তো আপনার হচ্ছে এইচএমও হিসেবে, বেসরকারি হিসেবে ট্রেনিং করা যায় মেডিকেল। তো এই পোস্টটা পেতে কিন্তু মানে প্রথমত রেসিডেন্সি যদি দেন, আপনি রেসিডেন্সিতে আপনার তীব্র কম্পিটিশন হবে। নেক্সট যে যে কয়টা পরীক্ষা আপনি দিবেন অনেক কম্পিট হবে, কারণ হচ্ছে ডাক্তার এখন বলতে গেলে আমার দেখা যায় যদি বিসিএস মোটামুটি সবগুলা কমপ্লিট হয়ে যায় 48 পর্যন্ত, দেখা গেছে যে প্রচুর ডাক্তার সরকারিতে থাকবে এবং এটা স্যাচুরেটেড থাকবে, এবং ফলাফল হিসেবে আপনারা সহজে আসতে পারবেন না। কম্পিট করতে হবে, অনেক বেশি কম্পিট করতে হবে রেসিডেন্সিতে, এটা একটা প্রবলেম। আর যে যদি আপনি এফসিপিএস দেন সেক্ষেত্রে তো আপনার ট্রেনিং করতে হবে, ট্রেনিং এর জন্য আপনাকে ডেপুটেশন নিয়ে আসতে হবে। ডেপুটেশন নিয়ে যদি আসতে, সরি ডেপুটেশন আর ট্রেনিং পোস্ট নিয়ে আসতে হবে। তো যদি আপনাকে ট্রেনিং পোস্ট নিয়ে আসতে হয় সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হ্যাঁ ভূমিকা পালন করে সেটা হচ্ছে তদবির। যার যত বেশি লিঙ্ক থাকবে, যে যত বেশি বিভিন্ন, এটা টাকা দিয়ে হোক বা বিভিন্ন লিঙ্ক দিয়ে হোক বা যেভাবেই হোক, তারা ট্রেনিং পোস্ট নিতে পারবে, তারা হচ্ছে গিয়ে আপনার ট্রেনিং পোস্ট গুলা পাবে। এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে রেসিডেন্সি দিলে তো আপনি তাও আপনার মেধা অনুযায়ী আপনি বিভিন্ন বড় বড় মেডিকেল যেগুলো আছে বা ইনস্টিটিউট বা পিজি হসপিটালে ট্রেনিং নিয়ে আসতে পারবেন, পোস্ট নিয়ে, ডেপুটেশন পোস্ট নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি এফসিপিএস ট্রেনিং হন সেক্ষেত্রে এটা একটা সমস্যা হবে যে আপনি এখানে আপনার বড় মেডিকেল গুলোতে আসতে হলে আপনার একটু কষ্ট করতে হবে, আপনার লিঙ্ক ধরতে হবে বা সামহাও ম্যানেজ করার চেষ্টা করতে হবে। তো এটা একটা নেগেটিভ, এটা একটা সবচেয়ে বড় নেগেটিভ সাইন। আমি বলবো যে এই মুহূর্তে বিসিএস দেওয়ার জন্য সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে আপনি মন মতো জায়গায় ট্রেনিং করার সুযোগ নাও পেতে পারেন। আপনি যদি প্রাইভেট ট্রেনিং হিসাবে সিপিএস দেন, আপনি ইচ্ছা মতো, এখন যদি এটা নিয়ে ঝামেলা চলতেছে, এখন বিসিপিএস নিজেদের মতো করে পোস্টিং দিতেছে বা এখন এই মুহূর্তে সিপিএস ট্রেনিং বন্ধ আছে, এটা আশা করি আমরা যে এটা ঠিক হয়ে যাবে, এটা সমস্যার সমাধান হবে। তারপরেও মোটামুটি একটা নিজের পছন্দ মতো করা যায়, কিন্তু এফসিপিএস এর যদি আপনি গভর্নমেন্ট হন, গভর্নমেন্ট ট্রেনি হন, সেক্ষেত্রে আপনার পোস্ট নিতে অনেক কষ্ট হবে। অনেকে দেখা গেছে এখনো এই 42 বিসিএস হওয়ার পরে প্রায় 3 4 বছর এখনো গ্রামে পড়ে আছেন, কারণ তারা কোনো ট্রেনিং পোস্ট পায়নি। দেখা গেছে আপনার যেখানে 2 বছর থাকা উচিত সে জায়গায় আপনি 5 বছর 6 বছর পর্যন্ত, এর বেশিও অনেকে থাকতে হতে পারে, বলা যাচ্ছে না, কিছুই বলা যাচ্ছে না, সবকিছুই আনসার্টেন। আবার রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জের সাথে সাথে আপনার এই জিনিসটা চেঞ্জ হতে পারে। সো এটা আরেকটা খুবই নেগেটিভ সাইড আমি বলবো যে বিসিএস দেওয়ার পিছনে, যে এই কারণে আপনার যদি এই ধরনের হ্যাসেল নিতে কোনো ইচ্ছা না থাকে, যে আমি এত লিঙ্ক লবিং আমার নাই বা আমি দৌড়াদৌড়ি করবো না, সেক্ষেত্রে আপনি হয়তো বিসিএস না দেওয়ার সিদ্ধান্তটা নিতে পারেন। তাছাড়া আরো একটা বড় বিষয় হচ্ছে যে আপনার প্রমোশনের বিষয়টা, সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হচ্ছে প্রমোশন। আপনার প্রাইভেট হসপিটাল বলেন, প্রাইভেট মেডিকেল বলেন, এগুলাতে যত দ্রুত এবং যত সুন্দরভাবে প্রমোশন হয়, দেখা গেছে আপনি মেধা ভিত্তিতে অনেক সময় প্রমোশন হচ্ছে, বা আপনি পারফরমেন্স যদি ভালো দিতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাইভেট মেডিকেল বা হসপিটালগুলোতে আপনার প্রমোশন হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু বিসিএস এর প্রমোশন হচ্ছে সিনিয়রিটির ভিত্তিতে, অর্থাৎ এখানে আপনার মেধা আসলে খুব বেশি
ফ্যাক্ট রাখে না, এক্সেপশন ছাড়া। তো এক্সেপশন তো এক্সাম্পল হতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনিয়রিটি বেসিসে হয়। অর্থাৎ আপনি যদি এখন ধরেন 50তম বিসিএস এ আপনি ঢুকলেন, এবং আপনার বন্ধু 50তম বিসিএস হলো না, সে 53তম বিসিএস এ দিল, এবং 53তম বিসিএস এ সে বিসিএস ক্যাডার হিসেবে ঢুকলো। আপনারা দুজন কিন্তু একই সাথে পাশ করে বেরিয়েছেন। দেখা গেছে যে আপনি 50তম বিসিএস দিয়ে ঢুকে গেছেন, কিন্তু আপনি কোনো এসিপিএস করেন না, রেসিডেন্সি করেন না। আপনি 2 বছর গ্রামে ছিলেন, ওই 2 বছর আপনি গ্রামে সার্ভিস দিয়েছেন, এবং তারপর আপনি প্রিপারেশন নিয়েছেন, নিয়ে হচ্ছে আপনি হয় রেসিডেন্সি বা এসিপিএস দিয়ে আপনি 2 বছর পর ট্রেনিং শুরু করছেন। আর আপনার বন্ধু দেখা গেছে যে 50তম বিসিএস তার হইলো না, দেন সে হচ্ছে রেসিডেন্সি বা এফসিপিএস দিয়ে তখন থেকেই সে হচ্ছে ট্রেনিং শুরু করে দিল। তো আলটিমেটলি দেখা যাবে যে আপনার 2 বছর পরে আপনার কিন্তু ট্রেনিং জিরো। আপনি 2 বছর বিসিএস এ সার্ভিস দিয়েছেন, কিন্তু আপনার ট্রেনিং হচ্ছে জিরো। আপনার ফ্রেন্ড যে, সে দেখা গেছে যে 2 বছর সে বসে থাকে নাই, সে এফসিপিএস দিছে বা রেসিডেন্সি দিয়ে জয়েন করছে, এবং করে সে 2 বছর ট্রেনিং কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে, এবং তারপর সে বিসিএস দিয়ে ঢুকছে। তো আলটিমেটলি দুইজনে কিন্তু সমান অবস্থায় আছে। কারণ এখন আপনার ফ্রেন্ড হচ্ছে 2 বছর ট্রেনিং করে বিসিএস দিয়ে সে গ্রামে চলে যাবে, এবং 2 বছর সে গ্রামে সার্ভিস দিবে। ওই 2 বছর আপনি হচ্ছে আগে গ্রামে কাটায় ফেলছেন, এখন এসে আপনি 2 বছর ট্রেনিং করবেন। তো 4 বছর পরে আলটিমেটলি দুইজনের পরিস্থিতি কিন্তু একদম সেম, যে আপনারও 2 বছর গ্রামে সার্ভিস দেওয়া হয়েছে, দেন আপনি 2 বছর ট্রেনিং করছেন। আর ওদিকে আপনার ফ্রেন্ডও দেখা গেছে যে 2 বছর ট্রেনিং করে 2 বছর গ্রামে সার্ভিস দিয়ে দেন সে হচ্ছে আবার পজিশন নিছে। তো এরকম করে দেখা গেছে যে আপনারা একসাথে আবার বাকিটা 2 বছর 2 বছর তো করে ফেলছেন, এখন 3 বছর বাকি আছে, 5 বছর এফসিপিএস কোর্স। 3 বছর আপনারা একসাথেই ট্রেনিং করলেন। ঠিক আছে, করার পরে আপনারা পাশ করলেন। দেন আপনার পাশও করলেন একসাথে, হইতে পারে আপনার বন্ধু আপনার আগে পাশ করে গেল। সে হয়তো 2বার অ্যাটেম্পটে পাশ করলো, আপনি 4বার অ্যাটেম্পটে পাশ করলেন, আপনি আরো 1 বছর পিছিয়ে গেলেন। কিন্তু আপনার ডিগ্রি করার পরে যখন প্রমোশনের বিষয় আসবে, তখন দেখবে না যে কে আগে এফসিপিএস পাস করছে, কে আগে রেসিডেন্সি পাস করছে, বা কে আগে আপনার হচ্ছে গিয়ে কত ভালোভাবে ট্রেনিং কমপ্লিট করছে, কত ভালো পারফরমেন্স দিচ্ছে, এগুলো কিছু দেখবে না। দেখবে হচ্ছে কে আগে বিসিএস এ ঢুকছে। সো আপনি যখন 50তম বিসিএস এ ঢুকছেন, আপনি আপনার ফ্রেন্ডের 3টা বিসিএস আগে প্রমোশন পাবেন। অর্থাৎ ফার্স্টে আপনি পাবেন 50তম বিসিএস, দেন আপনার যে 51তম বিসিএস এ ঢুকবে সে পাবে, তারপর যে 52তমতে ঢুকছে সে পাবে, দেন যে 53তম ঢুকছে সে পাবে। সো দেখা গেছে যে হচ্ছে গিয়ে মোটামুটি আপনারা প্রমোশন পাইতে পাইতে, যারা লেটে ঢুকবেন তারা প্রমোশন পাইতে পাইতে অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাবে। আপনারা অনেকে হয়তো দেখা যাবে যে এটা দেখা গেছে যে অনেকে এটার কারণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বেশি আর যেতে পারেন। যত আর্লি ঢুকবেন তত আর্লি আপনি প্রমোশন পাবেন, তাহলে আপনি প্রফেসর লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও এগুলোকে বাইপাস করারও বাংলাদেশে উপায় আছে, কিন্তু আমি as a নিয়ম অনুযায়ী বলতেছি আর কি। তো এটা হচ্ছে কি একটা বড় ড্রব্যাক। এই সিস্টেমটা আপনার হয়তো অন্য বিসিএস না দিলে এই সমস্যাটা আপনার ফেস করতে হবে না, আপনি দ্রুত ঢুকে যেতে পারবেন, আপনি দ্রুত প্রমোশন হবে। কিন্তু বিসিএস এ অনেক দিন থেকে আপনি মেডিকেল অফিসার হিসেবে পড়ে থাকতে হবে, এবং আপনি মেডিকেল অফিসার হিসেবে পড়ে থাকলে আপনার বেতন ওইরকমই ফিক্স থাকবে। আপনি টোটাল সব মিলে 50,000 টাকা বেতন পাবেন। কিন্তু আপনার ফ্রেন্ড দেখবেন হচ্ছে গিয়ে প্রমোশন হয়ে সে প্রাইভেট মেডিকেলে ঢুকে বা প্রাইভেট একটা হসপিটালে ঢুকে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা বেতন পাচ্ছে, রোগী দেখতেছে, চেম্বার করতেছে। তো এটা একটা বড় নেগেটিভ দিক। তো আমি মোটামুটি আপনাকে মেজর কয়েকটা দিক বললাম যে কারণে আপনাকে বিসিএস দেওয়াটা উচিত হবে। এগুলো হচ্ছে বিসিএস এর অনেক বড় বড় ড্রব্যাকস। তো হতাশ হওয়ার কিছু নাই। এখন আপনারা ভাবতেছেন তাহলে বিসিএস কেন দিব। বিসিএস কেন দিবেন, এটার একটা মাত্র প্রধান কারণ হচ্ছে এখনো যারা বাংলাদেশে থাকবেন, আপনি বিদেশে চলে গেলে তো আপনি বিদেশে চলে গেলেন, আপনার হাতে আমি বলছিলাম যে 3টা অপশন আছে। যারা বাংলাদেশে থাকবে তাদের জন্য এখনো বিসিএস মোটামুটি, আহ, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমিও পার্সোনালি খুব বেশি এটা জিনিসটা মনে করি তা না, তবে ম্যাক্সিমাম মানুষ মনে করে, এবং ম্যাক্সিমাম ডাক্তার এটা মনে করে যে বাংলাদেশে থাকার জন্য বেস্ট অপশন হচ্ছে বিসিএস। কেন বিসিএস? কারণ হচ্ছে বিসিএস একটা ডিগ্রি কাইন্ড অফ, এটাকে কিন্তু কেউ কোনো চাকরি হিসেবে দেখে না। যদিও এটা একটা চাকরি, যেটা ট্রু সেটা হচ্ছে এটা একটা চাকরি, নাথিং এলস। কিন্তু বাংলাদেশে জিনিসটাকে ম্যাক্সিমাম মানুষ, এমনকি ডাক্তাররাও এটাকে একটা ডিগ্রি হিসেবে দেখে। আপনি দেখবেন যে ডাক্তার লেখে এমবিবিএস ডিইউ বিসিএস হেলথ, এজ লাইক এটা একটা ডিগ্রি। যেমন এমবিবিএস ডিইউ বিসিএস হেলথ এফসিপিএস মেডিসিন, 3টা ডিগ্রি তার। অথচ বিসিএস কিন্তু ডিগ্রি না, এটা একটা চাকরি। কিন্তু এটাকে ডিগ্রি হিসেবে ট্রিট করা হয়। এবং আপনি যদি গ্রামে গিয়ে বিসিএস হেলথ না লেখেন, আপনাকে কেউ দাম দিবে না।
কারণ হচ্ছে ওখানে বিসিএস হেলথটাকে একটা আলাদা ডিগ্রির মতো মানে ট্রিট করে। দেখা গেছে যে আপনি একটা প্রাইভেট ট্রেনি এবং আরেকজন আছে সরকারি ট্রেনি, এবং আপনি যথেষ্ট ক্যাপাবল একজন প্রাইভেট ট্রেনি, আপনার নলেজও দেখা গেছে গভর্নমেন্ট ট্রেনির চেয়ে বেশি। কিন্তু আপনারা দুইজন যখন একই সাথে চেম্বার করতে যাবেন উপজেলায়, তখন কিন্তু মানুষজন ওই বিসিএস দেখবে। সে দেখবে না যে কে কত কম্পিটেন্ট। হ্যাঁ দেখবে, অবশ্যই দেখবে। এটা যদি আপনি তা আপনার কম্পিটেন্সি দিয়ে আপনি যদি আপনার নাম করতে পারেন এলাকায়, অবশ্যই আপনার কাছে রোগী আসবে, নো ডাউট। চেম্বার ক্ষেত্রে সবসময়, চেম্বারের ক্ষেত্রে মানে আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি যে চেম্বারে আপনি কতটা কম্পিটেন্ট সেটা ফ্যাক্ট করে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই কম্পিটেন্ট ফ্যাক্ট করার আগে আপনার যে রোগী আসতে হবে, ওই রোগী আসে হচ্ছে বিসিএস দেখে। এই কারণে গ্রামে যারা, শহরের হিসাব আলাদা, কিন্তু গ্রামে স্পেশাল উপজেলাগুলোতে বা জেলা শহরগুলোতে মফস্বলগুলোতে বিসিএস ডাক্তারদের প্রায়োরিটি বেশি থাকে। তো এই জন্য সাধারণ মানুষের কাছে বিসিএস এর দাম বেশি। এই জন্য আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে যারা সিনিয়র থাকবেন, আপনার চাচা বলেন, বাবা বলেন, মা বলেন, সবাই বলছে বাবা বিসিএস দাও। কেন? কারণ তারা ছোটবেলা থেকে দেখে আসছে যে বিসিএস ডাক্তাররা ভালো, তারা বেশি এফিশিয়েন্ট। তো এটা একসময় ছিল, হয়তো একসময় অনেক বেশি মানুষ বিসিএস দিত বা, কিন্তু এখন কিন্তু সব প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর দুই জায়গায় এফিশিয়েন্ট ডক্টর আছে। তো এখন আর সেটা নাই, কিন্তু তারপরেও এটা একটা মানে এখন তো আমরা এটাও দেখতেছি যে অ্যাকচুয়ালি মেডিকেল সেক্টরের অবস্থা খুব একটা ভালো না। তারপরে সবাই কিন্তু ডাক্তারি বানাইতে চায় নিজের ছেলে মেয়েকে। এটাও কাইন্ড অফ ওইরকম অবস্থা। বিসিএস এর অবস্থা যদিও আগের চেয়ে এখন অবস্থা ভালো না, তারপরেও এখনো এটা একটা সম্মানজনক চাকরি। এই জন্য হচ্ছে গিয়ে এটা একটা পয়েন্ট, মানে এটা একটা পজিটিভ পয়েন্ট যে আপনি কেন বিসিএস দিবেন। নেক্সট সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে চাকরি স্থায়ী। এটার জন্যই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষ বিসিএস কে প্রাধান্য দেয়। যে সরকারি চাকরিতে একটা কথা বলে, সেটা হচ্ছে গিয়ে সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন, সরকারি চাকরি থেকে বের করা তার চেয়েও কঠিন। মানে আপনি যদি একদম মেজর কোনো মিস্টেক না করেন, রাষ্ট্রদ্রোহিতা বা এই টাইপ কোনো একদম মেজর মিস্টেক না করেন, আপনার শাস্তিমূলক বদলি হইতে পারে, বাট আপনার চাকরি যাবে না। চাকরি যাওয়া খুবই কঠিন। একজন বিসিএস অফিসার বা যে কোনো সরকারি অফিসারের চাকরি যাওয়া অনেক কঠিন। সে চাইলেও অনেক সময় চাকরি যাবে না, এমন অবস্থা, আপনাকে চাইলেও বেরোতে দিবে না। তো এই কারণে আপনার যাই হোক, দুনিয়া উল্টায় যাক, আপনার করোনার সময় আপনি দেখছেন যে অনেক প্রাইভেট ডাক্তারের কিন্তু চাকরি চলে গেছে, কিন্তু বিসিএস এর চাকরি যায় না। তো এটা একটা পয়েন্ট, যে কারণে আপনি হচ্ছে বিসিএস দিবেন, যে এটা একটা স্থায়ী চাকরি, এবং আপনি যাই করেন না কেন, আপনি যদি ডিগ্রি নাও করেন, বসেও থাকেন, তাও আপনি বেতন পাবেন। আপনি আহ এটা যদিও আমি মানে পজিটিভলি বলতেছি না, যে এটা আপনার যে এমন না যে আপনি সারাদিন বসে থাকেন, আপনি কোনো কাজ করবেন না, বসে বসে বেতন নেন এর জন্য বিসিএস দেন, বিষয়টা এরকম না। আপনি অবশ্যই পড়াশোনা করবেন, নিজেকে এফিশিয়েন্ট করবেন, স্কিল গ্রো করবেন। তো তারপরেও এটা একটা পজিটিভ সাইন, যেটা স্পেশালি এই যে সিচুয়েশন, স্পেশাল সিচুয়েশন যেগুলো, এগুলোতে আমরা দেখি, যে করোনা প্যান্ডেমিক সময় দেখছি, বা এই ধরনের প্যান্ডেমিক সময় বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে বিসিএস এর বা সরকারি চাকরির ওরা কিন্তু যায় না, চাকরি যাবে। সো এটা একটা খুবই বড় বিষয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে যাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগবে। অনেকে আছেন আপনারা যারা হচ্ছে গিয়ে হয়তো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগতেছে না, নিজের খরচ নিজে চালাচ্ছেন, পড়াশোনা করতেছেন, প্রবলেম নাই তেমন একটা। কিন্তু অনেকে আছেন যাদের হচ্ছে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে যাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগবে তাদের জন্য কিন্তু বিসিএস একটা ব্লেসিং। কারণ একটা নির্দিষ্ট সময় আপনার বেতনটা চলে আসতেছে, বেতন নিয়ে কোনো ঝামেলা নেই। সবার সাথে একসাথে আপনার বেতন বাড়বে। সারা বাংলাদেশে যদি অ্যাডমিনের বেতন বাড়ে, একজন প্রশাসকের বেতন বাড়ে, আপনার বেতনও বাড়বে। আপনার কয়দিন পর পর বিসিপিএস এর সামনে গিয়ে আন্দোলন করা লাগবে না যে আমার ভাতা বাড়ান, যেটা আমরা করছি বা আমাদের এখনো করা লাগতেছে। তো এই ধরনের প্রবলেমটা আমাদের করতে হয়, যেটা বিসিএস ডাক্তারদেরকে করতে হচ্ছে না। তাদের বেতন ফিক্স, এবং যখন সবার বেতন বাড়বে তাদেরও বেতন বাড়বে। তো এইটা একটা তাদের জন্য সুবিধা, যাদের সংসারে একটা মানে সাপোর্ট দেওয়া লাগবে। এবং সবচেয়ে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে, আপনি যখন যেটা বললাম একটা চেম্বারের বিষয়টা, যে আপনি কিন্তু বিসিএস দিলে উপজেলায় গিয়ে সহজে চেম্বার করতে পারবেন, এবং সহজে চেম্বার থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টের রোগী দেখলে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকাও ইনকাম করতে পারবেন। এবং এটা মোটামুটি একটা বড় অ্যামাউন্টের টাকা, যদি আপনি এফিশিয়েন্ট হন এবং স্কিলফুল হন, অবশ্যই একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার চেম্বার দিয়ে আসবে, জাস্ট এই বিসিএস হেল্প দিয়ে। তো এটা একটা অনেক বড় একটা বিষয়, যে আপনি বেতন পাচ্ছেন, পাশাপাশি চেম্বার করার সুবিধা পাচ্ছেন গ্রামে। তো এখানে আপনার ফাইন্যান্সিয়াল একটা ভালো ব্যাকআপ পাচ্ছেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আম, যে বিষয়টা অ্যাকচুয়ালি আমার বিশেষ কেন দিবেন না এই ব্যাপারে এখানে বলা উচিত ছিল, এটা আমি মিস করে গেছি। সেটা হচ্ছে যে বর্তমানে বিসিএস অনেক লেন্দি হচ্ছে। যেমন আপনাকে একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমাদের যে 46 বিসিএস, এটার
এটার যে আপনার সার্কুলারটা, এটা আসছিল হচ্ছে 2023 সালে, 2023-এর নভেম্বরে। পরীক্ষা হয়েছে 2024-এর এপ্রিলে, প্রিলিমিনারি। দেন এটা রিটেন পরীক্ষা হচ্ছে 2025-এ, কয়েকদিন আগে। সো আপনি গত মাসে। সো আপনি দেখতেছেন যে কতদিন পরে, প্রিলির প্রায় 1 বছর কয়েক মাস পরে হচ্ছে গিয়ে আপনার রিটার্ন হয়েছে। সো এটা এখনো বলে যে 46 2023 বিসিএস, 23 মানে আরো 2 বছর আগে। এখনো 46-এ মাত্র রিটার্ন হলো। যে সবচেয়ে বেশি সময় যায় হচ্ছে রিটার্ন থেকে ভাইভাতে, কারণ এই টাইমে রিটার্নে এতগুলা খাতা দেখতে হয়। তো খাতা দেখে ওটা রেজাল্ট দিতে অনেক সময় লাগে। তো ওখানে আবার অনেক সময় যাবে। দেন হচ্ছে আপনি রিটার্ন দেওয়ার পরে আপনার ইন্টারভিউ হবে, ওখানে অনেক সময় যাবে। ইন্টারভিউতে আপনি সুপারিশ হলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, ওখানে অনেক সময় যাবে। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে গিয়ে আপনি নিযুক্ত হবেন। সো মোটামুটি এখন ম্যাক্সিমাম বিসিএস দেখা গেছে যে 3 বছর আপনি এভারেজে লাস্ট বিসিএস গুলোতে ধরে রাখতে হয়েছে, যে আমার প্রিলিমিনারি নিয়োগের যে সার্কুলার, ওখান থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত এভারেজে 2.5 থেকে 3 বছর সময় মিনিমাম লাগতেছে। তো এই ক্ষেত্রে আপনার যেটা হতাশা কাজ করবে সেটা হচ্ছে যে আপনি পাশ করে এখন বিসিএস দিলেন, আপনার প্রথম বিসিএস হয়ে গেল। আপনি পাশ করে যে বিসিএস টা প্রথম পাইলেন, 50তম বিসিএস, ওটাতেই দেখা গেছে যে আপনার প্রিলিমিনারি ক্লিয়ার হয়ে গেছে, আপনি রিটেন দিচ্ছেন, আপনি ভাইভা দিচ্ছেন। কিন্তু আলটিমেটলি এটা যখন আপনার নিয়োগ হবে, হইতে হইতে 3 বছর পার। এই 3 বছর আপনি কি করবেন? 3 বছর কি আপনি প্রিপারেশন নিবেন এফসিপিএস এর, নাকি রেসিডেন্সি প্রিপারেশন নিবেন, নাকি বিভিন্ন চেম্বারে খ্যাপ চেম্বার করবেন বা বিভিন্ন খ্যাপ করে যাবেন? এটা দিয়ে আপনি ডিপ্রেস হয়ে যেতে পারেন, এটা একটা বড় বিষয়। অনেকেই এটাতে ডিপ্রেস হয়ে যায়, যে এতদিন ধরে একটা বিসিএস টানাটা খুবই কষ্ট, খুবই কষ্ট, এবং এটা ভয়াবহ একটা ধৈর্যের ব্যাপার। মানে আপনার বিসিএস কোনো নলেজের পরীক্ষা না, বিসিএস কোনো স্কিলের পরীক্ষা না। বিসিএস একমাত্র ধৈর্যের পরীক্ষা। যার ধৈর্য বেশি তার বিসিএস হবে, যার ধৈর্য কম তার বিসিএস হবে না। এটাই হচ্ছে বিসিএস এর একমাত্র। যারা আমার পরিচিত, যারা বিসিএস হয়েছে, তারা সবাই এক কথা, এক বাক্যে এই কথাটাই বলছে যে বিসিএস ধৈর্যের পরীক্ষা। এই কারণে দেখা গেছে যে আপনি 50তম বিসিএস আপনার হয়ে যাবে, আপনি বুঝতেছেন যে আপনার পরীক্ষা ভালো হয়েছে, প্রিলিতে আপনি পাস করছেন, রিটেন পরীক্ষা ভালো হয়েছে, ভাইবা হয়েছে। আপনি বুঝতেছেন যে আপনার 50-এ আপনার বিসিএস হয়ে যাবে, কিন্তু আপনাকে 53 54তম বিসিএস পর্যন্ত পরীক্ষা দেওয়া লাগবে। আপনি 54তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া লাগবে, তারপর যে আপনি রেজাল্ট পাবেন 50-এর বিসিএস এ। তো আপনার কন্টিনিউয়াস একটা প্রিলি, একটা রিটেন, দেখা গেছে দুইটা আপনি রিটেন দিবেন, তিনটা প্রিলি দিবেন, দুইটা ভাইবা দিবেন, তারপর যায় আপনি হচ্ছে গিয়ে রেজাল্ট পাবেন। তো এইটা যে ধরে রাখতে পারবে না, এই ধৈর্য নিয়ে রাখতে পারবে না, তার হচ্ছে কষ্ট হবে। তো এটা একটা বিসিএস এর নেগেটিভ সাইড। তো এটা অনেকের ক্ষেত্রে যারা দ্রুত তার সংসার হাল ধরতে হবে বা ফ্যামিলি ব্যাকআপ দিতে হবে, তাদের জন্য এটা একটা নেগেটিভ বিষয় হতে পারে, যে আমি এতদিন ধরে কিভাবে কি করব। তো সেক্ষেত্রে আপনার একটা অবশ্যই সোর্স অন্য একটা খুঁজে রাখতে হবে। আপনি শুধু বিসিএস এর প্রফেশনাল বিলাসিতা আমাদের পক্ষে করা, ডাক্তারদের পক্ষে করা আসলে একটু কষ্ট। আপনাকে পাশাপাশি চেম্বার করতে হবে, ম্যাক্সিমাম যেটা করে যে চেম্বার করে বা বিভিন্ন হসপিটাল আরএমও হিসেবে জব করে, বা বিভিন্ন আহ খ্যাপের জব যেগুলো আছে এগুলো করেন। করে তারপর হচ্ছে গিয়ে যে খরচটা চালান, পাশাপাশি বিসিএস প্রিপারেশন। তো সেক্ষেত্রে আপনার সাপোর্ট দিতে একটু লেট হবে এক্ষেত্রে, কিন্তু সাপোর্ট যখন আপনি বিসিএস হয়ে যাবে, দেন আপনি খুব দ্রুত সাপোর্ট দিতে পারবেন এবং খুব দ্রুত ইনকামের সোর্সটা বাড়িয়ে নিতে পারবেন। এটা একটা সুবিধা আছে। তো আমি বিসিএস এর কিছু সুবিধা বললাম, কিছু অসুবিধা বললাম। কেন আপনি বিসিএস দিবেন না, কেন বিসিএস দিবেন। তো বিসিএস এর মেইন সুবিধা যেটা, যদি আমি সংক্ষেপে বলি, বিসিএস না দেওয়ার সুবিধা যেটা, প্রথমটা হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি টাইম লাগবে আপনার বিসিএস দিতে, অনেক ধৈর্য লাগবে। 2 নাম্বার হচ্ছে আপনি বিসিএস দিলে ট্রেনিং পোস্ট পাইতে এবং ডেপুটেশন পাইতে অনেক কষ্ট হবে। 3 নাম্বার হচ্ছে আপনার প্রমোশনের বিষয়টা, সহজে প্রমোশন হবে না। যত আর্লি দিতে পারবেন তত ভালো, যত লেট করবেন তত আপনার ডিপ্রেশনের দিকে চলে যাবেন। আর লাস্টের যেটা আমার কাছে মনে হয় যে পড়াশোনাটা অ্যাকচুয়ালি খুবই আমাদের কাছে একটু বাজে পড়াশোনা লাগতে পারে, এবং এটা অনেকে অ্যাভয়েড করতে চায়, বাংলা ইংলিশ পড়তে চায় না, সাধারণ জ্ঞান পড়তে চায় না। তো এগুলা হলে অনেকে বিসিএস দিতে চায়। এগুলো হচ্ছে না দেওয়ার পক্ষে যুক্তি। পক্ষে দেওয়ার যুক্তি হচ্ছে সবার প্রথমে যে বিসিএস একটা প্রেস্টিজিয়াস একটা চাকরি, সরকারি চাকরি, ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনার আহ যে টাকা ইনকাম একটা সোর্স আছে, আপনি চেম্বারে প্রায়োরিটি আপনি পাবেন, এটা একটা পয়েন্ট। এবং হচ্ছে গিয়ে আপনার একটা ফিক্স স্থায়ী চাকরি থাকবে, এটা একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট আছে যে এআই, যে বিষয়টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটামুটি অনেকগুলা চাকরিকে মানে বাংলা ভাষা বলে খেয়ে দিচ্ছে আর কি। তো অনেকগুলো চাকরি খেয়ে দিচ্ছে। তো ডাক্তারদের চাকরিও খাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে, আমরা বেসিক্যালি ডাক্তাররা সেম ভাবে কাজ করে। আমাদের যে থিঙ্কিং প্রসেস, আর্টিফিশিয়াল থিঙ্কিং প্রসেস সেম ইন্টেলিজেন্স।
তো আমাদের অনেকগুলা সেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাতে চলে যেতে পারে, খুব দ্রুতই চলে যেতে পারে। এটা একদমই অসম্ভব নয়, এবং আপনাকে আহ চাকরির বাজার চিন্তা করতে হবে। এবং আপনারা যেহেতু এখন পাশ করে গেছেন, আপনাদের এখন চাকরির বাজার চিন্তা করলে আপনারা শুধু কোথায় যাব, সার্জারিতে যাবো না মেডিসিনে যাব, স্পেশালিতে যাব নাকি কোরে যাব, এগুলো চিন্তার পাশাপাশি আর চিন্তা করতে হবে যে এই চাকরির ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ কি আমার এটার এআই কোনোভাবে এটাতে এফেক্ট করতে পারে কিনা। সব সেক্টরে এটা করতেছে, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বলেন, সবাই এটা নিয়ে চিন্তা করতেছে। বিভিন্ন এমবিএ বিবিএ যারা করতেছে তারাও এটা নিয়ে চিন্তা করতেছে, ব্যবসা যারা করতেছে তারা এটা নিয়ে করতেছে। আমাদের এটা না চিন্তা করার কোনো স্কোপ নেই। তো চাকরির বাজারে বা সাবজেক্টের বাজারে আপনাকেও চিন্তা করতে হবে যে এআই ভবিষ্যতে কোন জায়গাটা দখল করতে পারে। তো বিসিএস হয়ে গেলে অন্তত এআই নিয়ে আপনার চিন্তাটা কম হবে, কারণ এখানে আপনার বললাম যে চাকরি স্থায়ী, সো এআই এসে আপনার চাকরি খেয়ে দিবে এই চান্সটা তুলনামূলক কম। সো এটা একটা পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট। তো এখন এটাতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি করবেন। আপনারা কি বাইরের দেশে চলে যাবেন? বাইরের দেশে যাওয়ার ব্যাপারে আমি কিছু বলবো না, এটা আপনার অন্যান্য মেন্টররা বলবেন বাইরে কিভাবে যেতে হয় বা ওখানে সুবিধা অসুবিধা কি। নাকি আপনি দেশে থেকে এফসিপিএস এমডি এমএস করে দ্রুত প্রাইভেট সেক্টরে ঢুকে যাবেন এবং দ্রুত ইনকাম শুরু করবেন, দ্রুত প্রফেসর হয়ে যাবেন, এটা আপনার টার্গেট থাকবে? নাকি আপনি বিসিএস দিবেন? এটা এখন আপনি ডিসিশন দিবেন, এগুলো আরো রিসার্চ করে আপনার একটা ডিসিশন দিবেন। ধরা যাক আপনি ডিসিশন নিলেন যে আমি বিসিএস দিব, এখন আপনি কি করবেন? আচ্ছা, বিসিএস তো আমি বললাম এটা বাংলাদেশ সিভিল সার্ভিস। এটার ক্যাডার হচ্ছে আমাদের জন্য হেলথ ক্যাডার, এছাড়া আরো জেনারেল টেকনিক্যাল ক্যাডার আছে। হেলথ ক্যাডার হিসাবে আপনি যখন উপজেলায় জয়েন করবেন, আপনি সহকারী সার্জন হিসেবে জয়েন করবেন, 2 বছর থাকতে হবে। দেন আপনি যদি রেসিডেন্সিতে চান্স পান ডেপুটেশন নিতে পারবেন, অথবা এফসিপিএস পার্ট 1 যদি করেন সেক্ষেত্রে আপনি ট্রেনিং পোস্ট নিয়ে আসতে পারবেন। তাহলে আমি প্রিলিমিনারি এখন কিভাবে প্রস্তুতি নেব? আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম এখন ইন্টার্নশিপ করতেছেন বা ইন্টার্নশিপ করবেন বা পাশ করছেন মাত্র। তো আমি সেটার আলোকেই আপনাদেরকে কিছু উপদেশ দিতে পারি, যতদূর আমার নলেজে গ্যাদার করে আমি সেটার ব্যাপারে আপনাকে কিছু সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে যে প্রথম যে ভুলটা প্রিপারেশনের জন্য সবাই করবে, আমি প্রিপারেশনের কিভাবে দিবেন তার আগে আমি একটা ধারণা দিই যে পরীক্ষাগুলো কিভাবে হয়। আচ্ছা, এতক্ষণ তো বললাম যে মোটামুটি প্রিলিমিনারি হয়, তারপর রিটেন হয়, তারপর ভাইবা হয়। স্পেশাল বাদে আপনারা সহসা স্পেশাল আর পাওয়ার চান্স কম, যেহেতু 48 হয়েছে, আগামী 2-3 বছরে অন্তত স্পেশাল হওয়ার চান্স কম। তবে আপনাদের জেনারেল হবে, এবং জেনারেলে আশা করা যায় যে মোটামুটি ভালো অ্যামাউন্টে সিট থাকবে ডাক্তারদের জন্য। তো এটা একটা পয়েন্ট। তো এখন আপনার সেক্ষেত্রে আপনাদের 3টা ধাপই পার করতে হবে: প্রিলি, মিনারি, তারপর হচ্ছে রিটেন, দেন হচ্ছে ভাইবা। তো আপনারা এখন প্রথমে প্রিলিমিনারি যেহেতু দিবেন ওটা নিয়ে আমি কথা বলি। প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে গিয়ে এমসিকিউ টাইপ পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা হবে, এবং এখানে হচ্ছে গিয়ে আপনার 200 মার্কের পরীক্ষা হবে। মোট 200টা এমসিকিউ থাকবে, 2 ঘন্টা, মানে 120 আপনার হচ্ছে গিয়ে মিনিট। 120 মিনিটে আপনাকে 200টা অ্যান্সার করতে হবে। এখানে আপনার হচ্ছে আহ মার্ক থাকবে প্রতিটা কোশ্চেন 1 মার্ক করে, এবং প্রতিটা ভুল মার্কের জন্য 0.5 করে কাটা যাবে ভুল উত্তরের জন্য। আপনি যদি দেখা গেছে যে 10টা অ্যান্সার করলেন রাইট, ঠিক আছে, 10টা করলেন রং, তাহলে আপনি 10-এর রাইট 10টার জন্য আপনি পাবেন 10, 10টা ভুলের জন্য আপনার 0.5 কাটা যাবে, পাবেন আপনি -5। ওই 10 থেকে -5 গিয়ে আপনার হাতে থাকবে 5। অর্থাৎ আপনি 20টা অ্যান্সার করলেন, 10টা কারেক্ট করলেন, 10টা ভুল গেল, আপনার মার্ক হবে 5। তো এইটাই হচ্ছে পিলির সবচেয়ে বড় বিষয়। মাথায় এটা ভালো করে ঢুকায় নেন যে 0.5 আমাদের কাটা যাবে ভুল অ্যান্সারের জন্য। এবং এটাই আপনার সিদ্ধান্ত দিবে, মানে আপনাকে আপনার পিলি হবে কিনা হবে না এটা ডিপেন্ড করবে এই মার্কের উপর। এই 0.5 কাটা যাওয়া না যাওয়ার উপরই ম্যাক্সিমাম মার্ক বিষয়টা ডিপেন্ড করবে। তো এখন আপনার হচ্ছে 200 মার্কের পরীক্ষা, প্রতিটা 1 করে এবং 0.5 করে কাটা যাবে প্রতিটা ভুল উত্তরের জন্য। আচ্ছা, টপিক টপিক হচ্ছে আপনার 200 মার্কের মধ্যে প্রথমে হচ্ছে আপনার বাংলা। বাংলার 2টা ভাগ আছে, একটা হচ্ছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ। কি পড়তে হবে না পড়তে হবে এর ব্যাপারে আমি আজকে বলবো না, আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কেমন আসতে পারে, মানে কিরকম আসে নর্মালি। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাদের আমি যেটা শুনছি এখন পর্যন্ত এটা ফিক্স না, তবে এটা হওয়ার সম্ভাবনা বেশি যে 50 সময় বিসিএস থেকে সিলেবাসে কিছু চেঞ্জ আসতে পারে। হয়তো কোশ্চেনের প্যাটার্নে কিছু চেঞ্জ আসতে পারে বা সিলেবাসে কিছু চেঞ্জ আসতে পারে। তারপরেও মোটামুটি এখন যে প্যাটার্নটা চলতেছে এটা থেকে খুব বেশি চেঞ্জ আসবে বলে মনে হচ্ছে না। তো যদি আসে সেক্ষেত্রে প্রিপারেশন সবারই চেঞ্জ হয়ে যাবে, সুতরাং ওটা নিয়ে তো টেনশনের কিছু নেই।
এখন যেটা চলতেছে এই মুহূর্তে, আমি সেটা সম্পর্কে একটু আইডিয়া দেই। সেটা হচ্ছে যে বাংলা পরীক্ষায় প্রথমে হচ্ছে বাংলা দুইটা পার্ট আছে। বাংলা পরীক্ষায় টোটাল হচ্ছে আপনার 35 মার্ক থাকে। বাংলায় থাকবে হচ্ছে আপনার 35 মার্ক। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাংলা সাহিত্য এবং একটা বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ আমরা যা পড়ছিলাম নর্মালি এইচএসসি তে এসএসসি তে আমরা যেগুলো পড়ছি, সমাস, তারপর হচ্ছে সন্ধি, লিঙ্গ পরিবর্তন, তারপর হচ্ছে পদ প্রকরণ, কারক, বিভক্তি, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, বাগধারা, বানান শুদ্ধিকরণ, এই যে তারপর বিভিন্ন যে বিষয়গুলো আমরা পড়ছি, 9-10 এর বইয়ে আছে বা ইন্টারে আমরা পড়ছি, ওগুলোর উপর বেস করে হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ পার্টের কোশ্চেন হয়। এটাতে মার্ক থাকে, নর্মালি মার্কটা অ্যাকচুয়ালি ফিক্স না, ভ্যারি করে, 3-4 মার্ক এদিক সেদিক করে। তো এভারেজে মার্কটা হচ্ছে 15 থাকে। বাংলা ব্যাকরণের মার্ক থাকে 15 এবং বাংলা সাহিত্য থাকে মার্ক 20। বাংলা সাহিত্যের পার্টটা হচ্ছে একটু আনকমন থাকে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাহিত্য যেটা পড়ে আসছি এসএসসি বা এইচএসসি তে, সেটা হচ্ছে আমরা গল্প বা উপন্যাস বা কবিতা পড়ছি এবং ওটার উপর হচ্ছে সৃজনশীল কোয়েশ্চেন আসে, আমরা সৃজনশীল অ্যান্সার দেই। এটা আমরা বিশ্লেষণী যে অ্যান্সার গুলো হয় ওগুলো আমরা বিশ্লেষণী অ্যান্সার দেই, নিজেদের মতো করে গুছিয়ে অ্যান্সার দেই। মুখস্থ বিদ্যা খুব একটা লাগে না, ক আর খ ছাড়া খুব একটা লাগে না। কিন্তু এখানে আপনার বাংলা সাহিত্য টোটালি মুখস্থ নির্ভর। এখানে আপনার ওই সাজায় লেখা বা গুছায় বলার কিছু নাই। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা সাহিত্য কোশ্চেন আসে হচ্ছে বিভিন্ন লেখক লেখিকাদের থেকে, যারা কবি এবং উপন্যাসিক আছেন তাদের থেকে কোশ্চেনটা আসে। এই বাংলা সাহিত্য পার্টটা মেনলি তিন ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের মধ্যে হচ্ছে গিয়ে আপনার চর্যাপদ আছে, চর্যাপদ, দাগ ও খনার বচন, এদের থেকে কোশ্চেন আছে। এটা মোটামুটি 5 মার্কের কোশ্চেন সম্ভবত মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকে আসে। মধ্যযুগেরও কিছু সাহিত্য আছে, এটা আমাদের সময় ছিল না, আপনাদের সময় আছে কিনা জানি না। শ্রীকৃষ্ণ কীর্তন আছে, তারপর বৈষ্ণব পদাবলী আছে, তারপর এই ইউসুফজও লেখা বিভিন্ন আহ যে মানে মধ্যযুগীয় যেসব উপন্যাস বা গীতি কবিতা আছে, ওগুলোর উপর বেস করে কোশ্চেন আসে কিছু। আর লাস্ট হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ বলতে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র পরবর্তী মানে আগে পরে যে যুগটা আছে মেনলি, যেমন হচ্ছে গিয়ে আপনার শুরু থেকে যদি বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, তারপর বঙ্কিমচন্দ্র আছেন, রবীন্দ্রনাথ আছেন, তারপর শরৎচন্দ্র আছেন, কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন, অনেকে হয়তো আপনার ওনাদের পড়াশোনা তো আপনারা করছেনই মোটামুটি। তো ওনাদেরকে নিয়ে আপনাদের ডিটেলস করতে হবে যে ওনাদের কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে, কোথায় জন্মগ্রহণ করছে, তাদের কোনটা উপন্যাস, কোনটা তাদের রচনা, কোনটা তাদের প্রবন্ধ, কোনটা তাদের কবিতা, তারপর হচ্ছে তাদের উল্লেখযোগ্য কবিতা কোনটা, যেমন হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা, তারপর কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটা নিষিদ্ধ হয়েছিল, এই টাইপ কোশ্চেন আসে হচ্ছে আপনার সাহিত্যতে। ওখানে হচ্ছে আপনার মার্ক 20 মোটামুটি। বাংলায় 35-এর মধ্যে 20 আর 15। নেক্সট আসে হচ্ছে ইংরেজি। ইংরেজিতেও 35 মার্ক। এখানে হচ্ছে 15 মার্ক থাকে ইংলিশ লিটারেচার আর 20 মার্ক থাকে ইংলিশ গ্রামার। সো এখানে ইংলিশ গ্রামারও ম্যাক্সিমাম আপনাদের পড়া আছে, ওই যে আর্টিকেলস, ভোকাবুলারি, তারপর হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন, কম্পারিজন অফ ডিগ্রিজ, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলা নিয়ে কোশ্চেন আসে। এগুলা মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আপনারা পড়ছেন, তারপর হচ্ছে আপনারা এসএসসি এইচএসসি মতো পড়ছেন। কিন্তু এখানে আনকমন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার নর্মালি আমাদের সময় যদি আমার মনে পড়ে যে আমরা কিছুই পড়ি নাই, আপনাদের সময় হয়তো পড়তে পারেন কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের সম্পূর্ণ কিছুই পড়িনি এখানে। টোটালি ইংলিশ লিটারেচারে হচ্ছে আপনার যে ইংলিশ কবি সাহিত্যিক আছে তাদের ব্যাপারে ডিটেলস করতে হয়, তাদের কবিতা কোনটা, তাদের গল্প কোনটা, উপন্যাস কোনটা। বাংলা সাহিত্যে যা বললাম ঠিক তাই, তবে এটা হচ্ছে গিয়ে আপনার ইংলিশ লেখকদের। যেমন আপনার ধরেন উদাহরণ হিসেবে আমি যদি বলতে চাই, যেমন আপনার শেক্সপিয়ার নিয়ে পড়তে হয় প্রচুর। তারপর টম হার্ডির কথা, আপনার থমাস হার্ডির কথা হয়তো শুনে থাকবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার চসারের কথা যদি শুনে থাকেন, ওগুলো পড়তে হয়। তারপর হচ্ছে গিয়ে আপনার আপনারা অনেকে হয়তো টম সয়ার পড়ছেন, মার্ক টোয়েনের বই। তারপর আপনার জিবি শয়ের নাম শুনছেন, আর্নেস্ট হেমিংওয়ে এর নাম শুনছেন। তারপর হচ্ছে এই ধরনের যে লেখকগুলো আছেন, কবি লেখকগুলো আছেন, তো এদের কথা ডিটেলস পড়তে হয়, এদের সবকিছু ডিটেলস পড়তে হয়। এটা হচ্ছে আপনি ইংলিশ লিটারেচার। এখানে মার্ক থাকে নর্মালি 15, তবে এটা কম বেশি হতে পারে, 12-13 এরকম হতে পারে। আর গ্রামারে থাকে 20। তো এইগুলো 35, 35, 35, 70। বাংলা ইংলিশে আপনার মার্ক হচ্ছে 70। দেন আপনারা অনেকে টেনশনে থাকেন যে বিসিএস মানে তো জিকে, মানে সাধারণ জ্ঞান ছাড়া জিকে, জিকে ছাড়া কেমনে বিসিএস। বিসিএস বলতে তো আমরা বুঝি হচ্ছে সাধারণ জ্ঞান পড়তে হয়, পেপার পড়তে হয়, এই পড়তে হয়, সে পড়তে হয়। এটা আসলে আংশিক সত্য, পুরোপুরি সত্য না, কারণ বিসিএস এ জেনারেল পার্টের
মার্ক হচ্ছে 50। দেখেন, বাংলা ইংলিশের মার্ক হচ্ছে 70, জেনারেল মার্ক হচ্ছে 50। 50-এর মধ্যে 30 থাকবে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো। অর্থাৎ বাংলাদেশের যেসব বিভিন্ন বিষয়গুলো আছে, যেমন হচ্ছে আপনার বাংলাদেশের সাম্প্রতিক জিকে বা বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আমরা সমাজে অনেক কিছু পড়ে আসছি এগুলো already। এখন আপনার হয়তো সেটা পড়তে গেলে কিছু মনে পড়বে যে অ্যাকচুয়ালি যেগুলো তো আমরা পড়ছিলাম সমাজে। সমাজে আমরা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের কোথায় কোন প্রাকৃতিক সম্পদ আছে এগুলো পড়ছি, বাংলাদেশের ভৌগোলিক প্রকৃতি কি সমাজের ভূগোলের পাঠটাতে পড়ছি এসএসসি তে থাকতে। তো এগুলাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইতিহাস আসবে একদম আপনার ধরেন আদিকাল থেকে একদম বিভিন্ন যে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর প্রাচীন জনপদ তখন থেকে শুরু করে একদম বাংলাদেশের রিসেন্ট ইতিহাস পর্যন্ত যা যা আছে এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেমন মুক্তিযুদ্ধ আছে, বায়ান্নর ভাষা আন্দোলন আছে, ইংরেজের যে টাইমটা, এগুলো কিন্তু আমরা সমাজ বইতে পড়ে আসছি 7, 8, 9, 10 এরকম ধাপে 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 এগুলো আমাদের বইয়ে ছিল। সেম জিনিসই, সেম পড়াটাই এখন আপনাকে আবার পড়তে হবে, কিন্তু এখন পড়তে বিরক্ত লাগবে কারণ এখন এগুলো পড়ার বয়স নেই আপনার। এ, মনে হবে যে আমি এখন মেডিসিনের এত ইন্টারেস্টিং জিনিসপত্র এগুলো কি করতেছি। এটাই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমটাকে হ্যান্ডেল করা শিখতে হবে। এবং এখানে আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশ বিষয়ে এগুলো কোশ্চেন আসে, অল্প কিছু মার্ক আসে সাম্প্রতিক নিয়ে, মানে পেপার পড়া বা এগুলো পড়লে সাম্প্রতিক কিছু মার্ক আপনার আসবে। কিছু মার্ক আপনি পাবেন, আর অনেক কিছু ম্যাক্সিমামই আসে অ্যাকচুয়ালি যে অলরেডি যেগুলো ঘটে গেছে বা অলরেডি যেগুলো আছে আমাদের কাছে সেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, যেমন সংবিধান থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের যে বিভিন্ন সরকারের যে ধাপগুলো আছে, রাষ্ট্রবিজ্ঞানের মতো পার্ট গুলো আছে, যেমন আমাদের স্বাস্থ্য বিভাগ আছে, তারপর হচ্ছে জনপ্রশাসন বিভাগ আছে, এগুলাতে কি হয় না হয় এগুলা নিয়ে কোশ্চেন আসে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বকালের মতোই এখানেও ইতিহাস আছে, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, তারপর আপনার এই যে কোল্ড ওয়ারের টাইমটা, রাশিয়া যুক্তরাষ্ট্রের যে সমস্যাটা ছিল, ইউএস সোভিয়েত ইউনিয়ন, এখন হচ্ছে যুক্তরাষ্ট্র আর চীনের যে প্রবলেম গুলা, তারপর ইন্ডিয়ার যে প্রবলেম গুলা, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে বিভিন্ন সংস্থাগুলা নিয়ে, যেমন জাতিসংঘ নিয়ে প্রচুর পড়তে হবে, আপনাকে ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে পড়তে হবে, আপনাকে পড়তে হবে বিভিন্ন সংস্থা যেগুলো এখন উদীয়মান সংস্থা, যেমন হচ্ছে ব্রিক্স। ব্রিক্স এর নাম অনেকে হয়তো আপনারা শুনে থাকছেন। ব্রিক্স নিয়ে পড়তে হবে। তো এরকম অনেক কিছু, এগুলো অনেক কিছুই আপনারা সমাজে পাইছেন, জাতিসংঘ পাইছেন, আমাদের তো মনে পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে পড়া ছিল। তো এগুলোই আবার পড়তে হবে, এগুলো হচ্ছে আন্তর্জাতিক পার্ট। আন্তর্জাতিকের সব মিলায় হচ্ছে আপনার 20 মার্ক আসবে, আর বাংলাদেশ বিষয় বলে 30, টোটাল গেল হচ্ছে 50। সো ওখানে 70, এখানে 50, 120। দেন হচ্ছে আপনার আসে হচ্ছে ম্যাথ। ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। ম্যাথের হচ্ছে দুইটা পার্ট, ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। ম্যাথ পার্টটা হচ্ছে গণিত। এটা হচ্ছে কাইন্ড অফ আপনার 9, 10 এর বই থেকেই ম্যাক্সিমাম আসে, ইন্টার বই থেকে কিছু আসতে পারে। এটা যারা আপনার ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, অথবা হচ্ছে যারা বুয়েটের পরীক্ষা যদি দিয়ে থাকেন, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে থাকেন, আপনারা জানেন যে এমসিকিউ টাইপ ম্যাথ কেমন আসে। হাতে হাতে মিলানো যায় ক্যালকুলেটর ছাড়া, পিলিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো হাতে হাতে মিলানো যাবে। ম্যাথে মোট 15 থাকে। এবং ম্যাথের বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের অনেকের ভয় থাকে ম্যাথের বিষয়। এই ভয়টা আমি হচ্ছে গিয়ে কিভাবে কি করা যায় এটা আমি পরবর্তীতে আপনাদের জানাচ্ছি। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে যাই যে ম্যাথে হচ্ছে আপনার 15 মার্ক থাকে, 15টা ম্যাথ আসবে, প্রতিটা পারলে 1 মার্ক, ভুল বোঝার জন্য 0.5 কাটা। তারপর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, ওটাও 15 মার্ক। মেন্টাল অ্যাবিলিটি বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে আইকিউ টেস্ট। আপনারা অনেকে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিচ্ছেন, হয়তো জাহাঙ্গীরনগরের আইকিউ টেস্ট একটা কোশ্চেন আছে, মেন্টাল অ্যাবিলিটি একটা পার্ট থাকে, ওই কাইন্ড অফ ওইরকমই। যে হচ্ছে কি অমুকের অমুকের ভাই অমুকের বোন আমার কি হয়, এরকম প্যাচে একটা কোশ্চেন দিল। অথবা হচ্ছে গিয়ে একজন লোক সে উত্তরে গেল, দেন দক্ষিণের দিকে গেল, দেন আবার উত্তরে গেল, তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে। তারপর হচ্ছে কি আপনার একটা ধারা দিয়ে দিল যে 2, 6, 7, 8, এরপরে কি হবে সংখ্যাটা। এরকম কাইন্ড অফ যে থাকে, যেগুলো ম্যাক্সিমাম আপনি কিছু ট্রিক্স জানা থাকলে বা আপনার কমন সেন্স দিয়ে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। কিছু আপনার হয়তো আইডিয়া ভালো থাকা লাগবে, কিছু ম্যাথ তো অনেক সময় মেন্টাল এবিলিটি ঢুকে যায়, বা অনেক সময় ভোকাবুলারির কোশ্চেন দিয়ে দেয় মেন্টাল এবিলিটিতে। তো এখানেও আপনার 15 মার্ক থাকে ম্যাথের সমানই। তো ম্যাথ আর মেন্টাল এবিলিটি মিলে হচ্ছে আপনার 30 মার্ক থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভূগোল। ভূগোলে থাকে হচ্ছে 10 মার্ক। ভূগোলে বেসিক্যালি ভূগোলের সুবিধা হচ্ছে ভূগোলের পড়াটা অনেকটাই আপনি আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি পড়ার সাথে চলে যাবে। ভূগোলে ম্যাক্সিমাম কোশ্চেন আসে হচ্ছে যেমন ধরেন আপনার নদী নালা, বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের যে নদীগুলা, এগুলোর উৎপত্তি কোথায়, এগুলার শাখা কোনটা, কোনটা ওটার আপনার উপশাখা, কোনটা হচ্ছে গিয়ে আপনার কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোনটা কোথায় গিয়ে পতিত হয়েছে,
সাগরের কোন জায়গায়, কোন এলাকায় সাগরে গিয়ে মিলিত হয়েছে, এই টাইপ কোশ্চেন আসে নদী নালা থেকে। পাহাড় পর্বত থেকে কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা, তারপর এটা কোথায় অবস্থিত, কোন অঞ্চলে সমুদ্র, যে আপনার সুন্দরবন নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে। এই টাইপ যেটা ভূগোল সংক্রান্ত কোশ্চেন আসে। এবং আন্তর্জাতিক থেকেও সেম টাইপের কোশ্চেন আসে, আপনার ধরেন বিভিন্ন প্রণালী গুলা, যেমন হচ্ছে আপনার বাবেল মানদেব বা হরমুজ প্রণালী, এগুলো নিয়ে কোশ্চেন আসে। কোন দুইটা দেশকে যুক্ত করছে, কোন দুইটা মহাসাগরকে যুক্ত করছে, বা কোন দুইটা সাগরকে যুক্ত করছে, এই টাইপ কোশ্চেন আসে। তারপর বৈশ্বিক যে বড় বড় নদী আছে, যেমন নীল নদ আছে, তারপর হচ্ছে আপনার অ্যামাজন আছে, এগুলা কোথায় উৎপত্তি কোথায় শেষ, এই টাইপ কোশ্চেন আসে কিছু। আর কিছু ভূগোল থেকে বেসিক কোশ্চেন আছে, যেমন হচ্ছে আপনার এগুলো আপনি হয়তো সমাজে পড়ে আসেন, যেমন শিলা কি, শিলার গঠন, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, বিভিন্ন স্ফিয়ার গুলা, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যেগুলো আছে, ওগুলার বিভিন্ন দূরত্ব, এই টাইপ জিনিস পড়তে হয়। তারপর আপনার বিভিন্ন বন্দর, কোথায় কোন বন্দর আছে, এগুলা নিয়ে পড়তে হয়। তারপর আপনার তাপমাত্রা, আর্দ্রতা, এগুলো নিয়ে পড়তে হয়। সো এগুলো হচ্ছে ভূগোলে 10 মার্ক থাকে মোটামুটি। এই পড়াটা অনেকটাই আপনার বাংলাদেশ আন্তর্জাতিকের সাথে কভার হয়ে যায়, অল্প কিছু জিনিস এক্সট্রা করতে হয়। আর দেন হচ্ছে নেক্সট যে সাবজেক্টটা, সেটা হচ্ছে কি আপনার বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে 15 মার্ক থাকে। বিজ্ঞান 15 মার্কের মধ্যে আপনার মেইনলি ভাগ হয়ে থাকে হচ্ছে 4টা পার্টে। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান থেকে কোশ্চেন থাকে, বেসিক কোশ্চেন 9-10 এর সাধারণ বিজ্ঞানের যে টাইপ কোশ্চেন ছিল, যেগুলো আমরা পড়িনি, আমরা তো অ্যাডভান্স পড়ছি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি। তো ওই 9-10 এর একদম বেসিক কোশ্চেন থাকে বিজ্ঞানে, ফিজিক্স কেমিস্ট্রিতে, যেমন হচ্ছে গলনাঙ্ক কোনটার গলনাঙ্ক কত, কোনটা আকরিক কোনটা, তারপর হচ্ছে কোনটা সংকেত কোনটা, আণবিক ভর, তারপর এই এই জাতীয় কোশ্চেন থাকে, বিভিন্ন সূত্রগুলা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, যেগুলা এই টাইপ কোশ্চেন ফিজিক্সে থাকে। তারপর কেমিস্ট্রি পার্ট আছে, ওখানে হচ্ছে বিভিন্ন যে ক্ষার, তারপর হচ্ছে আপনার জারণ বিজারণ বিক্রিয়া, তারপর লবণ, এগুলা কোনটা কোথায় ইউজ হয়, এই জাতীয় কোশ্চেন ওখানে থাকে। আর থাকে কোশ্চেন হচ্ছে আপনার জীববিজ্ঞান থেকে, জীববিজ্ঞান থেকে কোশ্চেন থাকে, বটানি থেকেও থাকে, যেগুলো আপনি এটা আপনার জন্য খুব ইজি হবে, কারণ আপনি ম্যাক্সিমামই মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় পড়া হয়েছে, এবং অনেক কিছু আপনি জানেন। প্রাণী বিজ্ঞানের মধ্যে মানব দেহ থেকে অনেক কোশ্চেন আসে, যেগুলো আমরা অলরেডি জানি, ওগুলো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো ওই পার্ট গুলো আপনার জন্য কঠিন হবে। আর আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে কিছু কোশ্চেন আসে, যেমন হচ্ছে আপনার আইনস্টাইনের যে ল গুলো আছে, ওখান থেকে কিছু আসতে পারে, ব্ল্যাক হোল, তারপর হচ্ছে এই যে নিউক্লিয়ার পাওয়ার, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, এগুলো থেকে কিছু কোশ্চেন আসে। তো ওগুলো মোটামুটি 10 মার্ক 15 মার্কের মধ্যেই আসে। দেন হচ্ছে আম, 15 আসে হচ্ছে কম্পিউটার এবং আইসিটির উপর। এখানে আপনার আইসিটি এবং কম্পিউটার, এখানে আপনার মেইনলি আসে হচ্ছে কম্পিউটারের ইতিহাস, বিভিন্ন আবিষ্কারের ইতিহাস, কম্পিউটারের বিভিন্ন পার্ট, প্রসেসরের বিভিন্ন পার্ট, দেন হচ্ছে আপনার র্যাম এর বিভিন্ন পার্ট, কোনটা কি ধরনের র্যাম, উদাহরণ কি, তারপর হচ্ছে গিয়ে এরকম কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ, যেটা মনিটর, ওখানে আপনার হচ্ছে গিয়ে ভিজিএ মনিটর কেমন, ভি কার্ড কি, গ্রাফিক্স কার্ড কি, পিক্সেল কি জিনিস, কত তো কত পিক্সেল হয়, তারপর হচ্ছে কি ছবিগুলা কেমন রেজলিউশনের হয়, দেন হচ্ছে কি কমনলি কোন সফটওয়্যার গুলা বা কোন হার্ডওয়্যার গুলা ইউজ করা হয়, এগুলো নিয়ে কোশ্চেন আসে। তারপর হচ্ছে আপনার কিছু যোগ বিয়োগ আসে, যেগুলো আপনারা করে আসেন অলরেডি, বাইনারি যোগ বিয়োগ তো করছেন, তারপর হচ্ছে ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল কনভার্সন, তারপর হচ্ছে আপনার এরকম বিভিন্ন কয়েকটা কনভার্সন আছে, এগুলো আসে। তারপর গেট আসে, যে নট, নর গেট, তারপর এন্ড গেট, ন্যান্ড গেট, এগুলা কিভাবে হয়, এগুলো আসে। তারপর বলিয়ান উপপাদ্য থেকে কিছু কোশ্চেন আসে। তারপর সবার লাস্টে যে কোশ্চেন আসে কিছু, ওই যে আপনার যে জনপ্রিয় যেসব গুগল, তারপর ফেসবুক, মেটা, এগুলো কখন প্রতিষ্ঠিত হয়েছে, এগুলোর হেডকোয়ার্টার কোথায়, কে প্রতিষ্ঠা করছেন, এবং রিসেন্ট যেগুলো আবিষ্কার হচ্ছে কম্পিউটারে, এখন তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে, সুতরাং এখন সবকিছু ডিজিটালাইজ হচ্ছে। সুতরাং কম্পিউটার থেকে মোটামুটি আপডেটেড নলেজ কিছুটা রাখা খুব জরুরি। সো এখান থেকে আপনার আপডেটেড কিছু কোশ্চেন আসে। এই হচ্ছে কম্পিউটার 15 মার্ক মোটামুটি এগুলো আসে। এগুলো মোটামুটি পড়লে কভার দেওয়া কঠিন কিছু না। তো লাস্টের যে মার্কটা আমি তো বললাম, মোটামুটি 120-এর পরে দুইটাতে 130, আর তাহলে 150 হয়, এখানে আরো 30 গুলো 180 হয়, 10। আর লাস্টে থাকে হচ্ছে নৈতিকতা। নৈতিকতা কোশ্চেন হচ্ছে কি আপনার সুশাসন এবং নৈতিকতার কোশ্চেন। এটা আসলে বিসিএস এর এমন একটা টপিক, এটাকে কেউই খুব বেশি ইম্পর্টেন্স দেয় না। এটাকে বলা হয় হচ্ছে নীরব ঘাতক, কারণ হচ্ছে এটা আপনার যত না আপনার মার্ক বাড়ায়, তার চেয়ে বেশি আপনার মার্ক কমায়। কারণ এখানে ম্যাক্সিমাম কোশ্চেন এমন থাকে যেগুলো আপনার দেখে মনে হবে আচ্ছা এটা অ্যান্সার তো এটা, কিন্তু আসলে এটা answer এটা না। এরকম করতে যায় নৈতিকতা, যারা আন্দাজে দাঁড়াবে ম্যাক্সিমাম ভুল হবে। এখানে হচ্ছে কি আপনার সুশাসন কি, সুশাসনের স্তর কোনটা, তারপর হচ্ছে আপনি একটা সিনারিও দিয়ে দিল, আপনি একজন প্রশাসন ক্যাডার,
একটা মিটিং এ গেছেন, তখন আপনার স্যুটের এক সাইডে ছিঁড়ে গেল, এখন আপনি কি করবেন? এরকম চারটা অপশন দিয়ে দিল। এই টাইপ কোশ্চেন গুলো হচ্ছে এই নৈতিকতা সূচনা থাকে, যেগুলা আপনার কিছু জিনিস কমন পড়লে পারা যায়। টিপিক্যাল কিছু সিলেক্টেড টপিক আছে, ওই টপিক গুলো যদি আপনি ভালো করে পড়ে যান, ওখান থেকে আপনি কিছু কমন পাবেন, ওইটা অ্যান্সার করে দিয়ে আসবেন, ওইটাই হবে। এখানে বেশি অ্যান্সার করলে কাটা যায়। সো এটা একটা পয়েন্ট, এখানে আসলে খুব বেশি পড়ারও সুযোগ কম। তো এই হচ্ছে আপনার মোটামুটি সিলেবাস। আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ, মেন্টাল এবিলিটি বললাম, সাধারণ জিকে বললাম, দুইটা পার্ট থাকে, তারপর কম্পিউটার, এগুলো বললাম। এখন কথা হচ্ছে আপনি এগুলা নিয়ে প্রস্তুতি কিভাবে নেবেন। আমি আজকে মেনলি প্রিলি নিয়ে কথা বলবো, যেহেতু আপনাদের প্রিলিটাই সামনে থাকবে এবং আপনার প্রথমে প্রিলিটাই ক্লিয়ার করতে হবে, সো আমি প্রিলি নিয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। দেন হচ্ছে আপনার, এখন আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, যে আপনি হচ্ছে এখন ইন্টার্নশিপ করবেন, আপনি আর কিভাবে প্রস্তুতি নেবেন। প্রথমে আমি একটা কথা বলে রাখি, যে সবচেয়ে বড় ভুল যেটা আপনারা করবেন, অনেকেই করবেন, আমি নিজেও করছি, সেটা হচ্ছে প্রথমে আপনাদের ভাবা যে পরীক্ষা দিয়ে দেখি কি অবস্থা, একটা পরীক্ষা দিয়ে দেখি বিসিএস কেমন হয়, পরীক্ষা হলে গিয়ে দেখি, পরীক্ষা একটা 200 মার্কের দিলে বুঝবো, একটা এক্সপিরিয়েন্স হবে। যাদের বিসিএস দেওয়ার ইচ্ছা আছে, এক্সপিরিয়েন্স নেওয়ার কথা ভুলে যান। আপনি এক্সপিরিয়েন্স নিতে যাবেন মানে আপনি একটা পরীক্ষা পিছাবেন, একটা পরীক্ষা পিছাবেন মানে আপনি, মানে আপনার ডিপ্রেশন বাড়তে থাকবে। সো যাদের এই প্রিপারেশন নেওয়ার টার্গেট আছে যে আমি বিসিএস দিব, একদম ক্লিয়ার কাট ভিশন আছে একটা, যে আমার বিসিএস দিতে হবে, আমি বিসিএস দিব, কারণ হচ্ছে আমার বিসিএস দিলে আমার ওই ওই সুবিধা হবে যেগুলো আপনাকে আমি বলে আসছি। পাশাপাশি আপনি বিসিএস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আমি বলতে আসলে ভুলে গেছি বিষয়টা, সেটা হচ্ছে যে বিসিএস আপনি যদি দেন, স্পেশালি যারা সার্জারিতে যাবেন, তার ক্ষেত্রে কিন্তু বিসিএস খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি বলা উচিত ছিল। মেডিসিনের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্স হয়তো রাখে না, তারপরেও আমি বলবো যে কিছুটা ইম্পর্টেন্স থাকে। বাট সার্জারি এবং গাইনি এই দুইটার ক্ষেত্রে বিসিএস খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা গেছে যে ম্যাক্সিমাম ভালো ভালো কেস যেগুলো আসবে, ওগুলো করবে হচ্ছে সরকারি যারা অফিসার থাকবে, সিএ বা এমও বা হচ্ছে রেজিস্ট্রার, ওনারা করবে। প্রাইভেট ট্রেনিদেরকে সহজে সুযোগ দিবে না। তো আপনাদের কাজ শেখার সুযোগ হবে কম যদি আপনি বিসিএস না দিয়ে প্রাইভেট ট্রেনিং করেন। কিন্তু আপনি যদি বিসিএস দেন, সেক্ষেত্রে আপনার এক্সপোজার বেশি হবে, আপনি বেশি বেশি কেস করবেন, আপনি বেশি বেশি শিখবেন, স্কিল গেইন করবেন। মেডিসিনের ক্ষেত্রে আইএমও, সিএরা সবাই একটু বেশি রোগী দেখে। আমরা যেখানে ধরেন প্রাইভেট ট্রেনে আমরা যারা ধরেন একটা ব্লক দেখি বা 4-5টা বেড দেখি, সেখানে একজন সিএ মোটামুটি পুরো ওয়ার্ডে দেখতে হয় তাকে। তো তার স্বাভাবিকভাবে যে যত বেশি রোগী দেখবে সে তত বেশি শিখবে। তো এটা তাদের একটা প্লাস পয়েন্ট, তাদের বসে বসে এই ওয়ার্ডের ফ্রেশ অর্ডার কোনটা কি, কাকে কি ইনভেস্টিগেশন দিতে হবে, এগুলো করা লাগে না, এগুলো আমাদের করা লাগে। কিন্তু আপনার হচ্ছে যদি এটা, আমি স্পেশালি ঢাকার মেডিকেল গুলোর কথা বলতেছি, প্রাইভেটে পেরিফেরিতে এখন হয়তো সিআইএমও আর এইচএমও মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু ঢাকাতে অনেক ডিফারেন্স আছে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো ধরেন আপনি এটা চিন্তা করলেন এবং আপনি ঠিক করলেন যে আমি বিসিএস দিব, আমার বিসিএস দেওয়ার টার্গেট এবং আমার বিসিএস দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার প্রথম টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আপনি কিছুতেই কিছুতেই এই মেন্টালিটি নিয়ে পরীক্ষা হলে যাবেন না যে একটা পরীক্ষা দিয়ে দেখি কেমন লাগে, এরপর ভালো করে প্রিপারেশন নিয়ে দিব। না, আপনি প্রথম যে পরীক্ষাটা দিবেন সেটাই আপনার ফুল প্রিপারেশন নিয়ে দিতে হবে। আপনি যদি টার্গেট থাকে আমার বিসিএস হবে, আপনি নেক্সট বিসিএস পাবেন হচ্ছে 50তম বিসিএস। আপনার ফুল টার্গেট থাকতে হবে যেভাবেই হোক আমি 50তম বিসিএস ক্র্যাক করবই। এই টার্গেট নিয়ে যদি আপনি না যান, সেক্ষেত্রে খুব হাই চান্স আছে যে আপনার অ্যাকচুয়ালি পরবর্তীতে আপনি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। আপনি তখন একটা কনফিউশনে পড়ে যাবেন যে আমি কি বিসিএস দিব এখন, নাকি আমি এখন এফসিপিএস এর প্রিপারেশন নিব, নাকি আমি রেসিডেন্সি দিব, নাকি দেশের বাইরে যাবো, এই কনফিউশনটা মাথায় ঢুকে যাবে। কারণ তখন আপনি দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ডরা এফসিপিএস পার্ট ওয়ান দিয়ে ঢুকে যাচ্ছে, যাদের বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল না। আবার অনেককে দেখবেন যে যাদের বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল, প্রিপারেশন ভালো করে নিছে, তারা বিসিএস এর লাইনে ঢুকে গেছে। এখন আপনি পড়বেন এমন বিপদে যে আপনি না পারতেছেন বিসিএস এর দিকে যাইতে, না পারতেছেন আপনি পার্ট ওয়ানের দিকে যাইতে। দুইটা কিন্তু পড়া টোটালি আলাদা, এবং দুইটা কোনোভাবেই একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব না, যদি না আপনি খুবই এক্সট্রাঅর্ডিনারি মানে না হয়ে থাকেন। আমি নিজে জেনারেল পাবলিক, আমি জেনারেল চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কোনোভাবেই দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া সম্ভব না। বিসিএস এবং এফসিপিএস পার্ট ওয়ান বা রেসিডেন্সি দুই সম্পূর্ণ আলাদা। আপনি চাইলে একটার ভিতরে একটা করতে পারেন, যেমন আপনি ধরেন বিসিএস প্রিলি পাস করছেন, রিটেন অনেক দেরিতে হচ্ছে আপনার, এখানে আপনি চাইলে হচ্ছে পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দেখতে পারেন, বা রেসিডেন্সি প্রিপারেশন নিয়ে দেখতে পারেন। বা আমি যেটা করছিলাম যে আমি ফার্স্টে পার্ট ওয়ান পাস করে ঢুকে দেন হচ্ছে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, এটা অনেকে করতে পারে, যে আমি পার্ট ওয়ান ঢুকে তারপর বিসিএস এর প্রিপারেশন নিব। তো এটাতে করলে যেটা হবে যে আপনি প্রথম 2-3টা বিসিএস মিস দিয়ে দিন, পাবেন না। হয়তো 2-3টা বিসিএস পরে ঢুকতেছেন, 2 দিন পরে বিসিএস ঢুকলে কি অসুবিধা আমি কিন্তু আপনাদেরকে বলছি অলরেডি, যে আপনি যতই
ট্রেনিং করতে করতে আপনি বিসিএস এর প্রিপারেশনের এবং ঢুকেন, আপনার প্রমোশনের সময় কিন্তু আপনি ওখানে একটা ধাক্কা খাবেন। সুতরাং আপনার অ্যাজ সুন এজ পসিবল যাদের টার্গেট আছে বিসিএস তাদের প্রথম থেকে প্রিপারেশন নিতে হবে। এবং আপনার গিয়ে দেখে কি হবে এরকম মেন্টালিটি নেওয়া যাওয়া যাবে না, কারণ এটা যারা নিবে তারা মনে করেন যে 2-3টা বিসিএস পিছিয়ে যাবে। প্রথম থেকে প্রিপারেশন নিবেন এবং প্রথম বিসিএস এ ক্র্যাক করতে হবে, এটা টার্গেট নিয়ে যেতে হবে। আচ্ছা, প্রিপারেশন কিভাবে শুরু করবেন? প্রথম অপশন হচ্ছে যে আপনারা যারা এখন ইন্টার্নশিপ শুরু করেন নাই, এখনো মাত্র হচ্ছে গিয়ে মানে পাস করছেন, এখন অনেক ফ্রি টাইম আপনাদের, এখন আপনারা কিছুদিন চিল করবেন অবভিয়াসলি, কারণ এরপর আর লাইফে চিল করার সময় পাবেন না, যেটা সত্যি কথা। বেস্ট টাইম হচ্ছে ইন্টার্নশিপ শুরুর আগের টাইমটা, ফ্রি টাইম আর কি। চিল তো করবেনই, চিল করবেন, সমস্যা নেই, ঘুরবেন, ট্যুর দিবেন, গল্পের বই পড়বেন, এগুলা সবই করবেন। কিন্তু যাদের একদম ডাই হার্ট, মানে আমি যে ভুলটা করছি আমি চাই না যে আপনারাও সে ভুলটা করেন, সেটা হচ্ছে যে শুরু থেকেই আপনি ভালো করে বিসিএস টার্গেট থাকলে বিসিএস এর প্রিপারেশন, প্রথমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কি করতে চান। যদি দেশের বাইরে যেতে চান আপনি সেভাবে প্রিপারেশন নিবেন এবং কোনোভাবেই এই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আপনার যদি টার্গেট থাকে যে আমি বিসিএস দিব, আপনি সেদিকে আগাবেন এবং কোনোভাবেই আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। সুতরাং আপনি, কারণ এটা খুবই কম্পিটিটিভ, বিসিএস এখন খুবই কম্পিটিটিভ, সবাই বিসিএস দিচ্ছে, ডাক্তাররাও দিচ্ছে, ইঞ্জিনিয়াররাও দিচ্ছে, আপনার কম্পিটিশন প্রিলিতে সবার সাথে হবে, সুতরাং আপনার প্রিপারেশন সবার মতো হতে হবে, টপ 10,000-এ থাকতে হয় এরকম প্রিপারেশন থাকতে হবে। সো আপনার শুরু থেকেই ওরকম মেন্টালিটি নিয়ে আপনি প্রিপারেশন শুরু করবেন। এবং আপনারা যারা এখন ফ্রি টাইম আছেন আপনারা এখন থেকেই টুকটাক পড়া শুরু করে দিবেন, কি কি পড়তে হবে না পড়তে হবে এগুলো আপনারা গুছানো শুরু করে দিবেন। যে যদি আপনার ফুল স্পিডে আপনার এখন পড়া হবে না, যেটা ট্রু, কিন্তু আপনি পড়াটা গুছায় নেওয়াটা বেশি জরুরি। এখন হচ্ছে গিয়ে বিসিএস এর ধরেন আপনি ফিক্স হলেন যে আচ্ছা ঠিক আছে আমি 40, 50তম, 50তম বিসিএস দিব এবং হচ্ছে গিয়ে আমাকে এটা হইতেই হবে, আপনি মোটামুটি ডিটারমিন। এখন আপনি ইন্টার্নশিপ শুরুর আগে আপনি মোটামুটি পড়া গোছানো শুরু করে দিচ্ছেন, দেন আপনার ইন্টার্নশিপ আসবে, ইন্টার্নশিপে কাজ শিখতেই হবে, এটা তো কোনো ডাউট নেই। কারণ মানে আমি আমার পার্সোনাল লাইফে যেটা দেখছি আর কি, যে আমার যেসব কলিগসরা আছেন বা হচ্ছে যেসব আমার সিনিয়র বা জুনিয়র আছে তাদেরকে দেখে যেটা দেখছি যে যারা অ্যাকচুয়ালি এমবিবিএস লেভেলে ভালো পড়াশোনা করছে এবং ইন্টার্নশিপে ভালো ডিউটি করছে, মনোযোগ দিয়ে ডিউটি করছে, সিনসিয়ারলি ডিউটি করছে, তারাই আলটিমেটলি ভবিষ্যতে বিসিএস এও ভালো করে, তারা এসিপিএস এও ভালো করে, তারা রেসিডেন্সিতেও ভালো করে। মানে যারা ভালো করে তারা ভালো করেই। আমি এখন পর্যন্ত কমই দেখছি এরকম যারা অ্যাকচুয়ালি ভালো করে আসে পরে খারাপ করছে, অ্যাক্সিডেন্ট ছাড়া এরকম হয় না। অনেকে আছে এরকম যে আগে খারাপ করে আসছে পরে ভালো করে, মানে এমবিবিএস লেভেলে এত ভালো রেজাল্ট করে নাই কিন্তু পরে ঠিকই খুব কোপায় ফেলছে, এরকম আছে, উদাহরণ আছে। কিন্তু এমবিবিএস লেভেলে ভালো পড়াশোনা করছে কিন্তু পরবর্তী যে একদম কিছুই করতে পারতেছে না এরকম মানে সংখ্যা খুব কম। তো সুতরাং আপনি ইন্টার্নশিপ ভালো করে করতে হবে, আপনি যত সিনসিয়ারলি করবেন, আপনি যত বেশি শিখবেন, এটা আপনার ক্লিনিক্যাল এক্সপোজার তত বাড়াবে এবং এটা আপনার মাইন্ডকে তত ব্রড করবে। এবং আপনার সেটা, এই জিনিসটা আপনার ভবিষ্যতে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা বলেন, এসএনসি বা এমআরসিপি বলেন, অথবা এমআরসিএস, এমআরসিওজি, এই পরীক্ষাগুলোতে আপনার পড়াশোনা কাজে লাগবে। সুতরাং ভালো করে ইন্টার্নশিপ করবেন, পাশাপাশি ভালো করে ইন্টার্নশিপ করার পাশাপাশি আপনি যতটা সম্ভব দেওয়া যায় আপনি বিসিএস এর পিছনে দিবেন। এবং আমার মতে হচ্ছে গিয়ে আপনার বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য কয়েক মাস যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন তাহলে ওটা আমার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এখন বিসিএস দিবেন ঠিক করলেন, আপনি বিসিএস এর জন্য পড়াশোনা করলেন, শুরু করলেন, গুছাইলেন। এখন আপনি টার্গেট হবে যে আমি কি কি পড়বো, কি কি বাদ দিব। এখন বিসিএস এর প্রিলিমিনারি হচ্ছে একটা স্ট্র্যাটেজির খেলা। এখানে আপনি কতটা জানছেন বা কতটা জানেন না, এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি পরীক্ষায় কি ডেলিভারি দিয়ে আসতে পারেন। এরকম আমি অনেকজনকে দেখছি যারা হচ্ছে অনেক ভালো জানে, অনেক কনসেপ্ট অনেক ক্লিয়ার, অনেক ভালো জানে, অনেক পড়াশোনা করছে, কিন্তু দেখা গেছে যে পরীক্ষার হলে ঠিক মতো ডেলিভারি দিতে পারে নাই, ফলাফল পিঠিতে পাশ করে নাই। আবার এরকমও আছে, যদিও সংখ্যায় কম, এরকমও আছে যারা হচ্ছে পড়াশোনা তো ডিপ করে নাই বা ডিটেল পড়াশোনা করে নাই, কিন্তু তারা পরীক্ষার হলে স্ট্র্যাটেজি ঠিক রাখছিল, এই কারণে দেখা গেছে যে তারা হচ্ছে বিসিএস টা ক্র্যাক করে ফেলছে, প্রিলিটা। তো সুতরাং আপনাকে এখানে টার্গেট থাকতে হবে যে আমার প্রিলিতে একটা নির্দিষ্ট মার্কের উপর উঠাইতে হবে। নর্মালি আমরা ধরে রাখি যে 120, 200-তে 120-এর বেশি যদি আপনি পান তাহলে আপনি মোটামুটি শিওর থাকেন যে আপনার যত কমই নেই, কখনো 10,000-এর নিচে নেওয়ার চান্স খুবই কম বিসিএস এ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার 10,000-এর উপরে নেয়। সো আপনি যতই নেট না কেন 120 প্লাস যদি আপনি পান সেক্ষেত্রে আপনি মোটামুটি সেফ। সো আপনার টার্গেট থাকতে হবে উপরের দিকে, নট লেট আমি কাটমার্ক কত আছে, আমি কাটমার্ক কত, কাটমার্ক জিনিসটা হচ্ছে আমি বলছিলাম যে শুরুতে যে 10,000তম ব্যক্তি যে মার্কটা পায়
সেটা হচ্ছে কাটমার্ক, তার নিচে পেলে আপনার হবে না। সো ধরেন কাটমার্ক থাকে ম্যাক্সিমাম টাইমে 114, 115 এরকম, কিন্তু আপনি যদি ভাবেন যে আচ্ছা আমার 115 উঠাতে হবে, আপনার না হওয়ার চান্স অনেক হাই। আপনার উঠাতে হবে 120+। তো আপনার প্রিপারেশন নিতে হবে 120+। এখন প্রিপারেশন কিভাবে নেবেন, কি বই নেবেন, এই ব্যাপারে আমি আজকে আলোচনা করবো না, কি পড়তে হবে না পড়তে হবে, আমি জাস্ট আপনার একটা আইডিয়া দিয়ে যাচ্ছি। প্রিলির ক্ষেত্রে আপনার প্রিপারেশন নিতে হবে মোটামুটি অ্যাভারেজে 3, 4, 5 মাস। যেহেতু আপনি ইন্টার্নশিপ করবেন আপনাদের একটু বেশি লাগবে, কারণ ইন্টার্নশিপে একটু প্রেশার বেশি থাকে। সো 4, 5 মাসের প্রিপারেশন, ভালো প্রিপারেশন নিতে হবে। এবং আপনার প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনার কি পড়তে হবে এবং কি পড়তে হবে না। কি পড়তে হবে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে কি পড়তে হবে না। কারণ বিসিএস এর সিলেবাসের কোনো লিমিট নেই। যেমন জিকে, জিকের কোনো লিমিট নেই। এই মুহূর্তে বাংলাদেশে, এই মুহূর্তে বিশ্বে অনেক কিছু হইতেছে। আপনি যদি জাস্ট পেপারটা খুলে বের করেন আপনি দেখবেন যে কত কিছু হচ্ছে, আপনি তাল মিলিয়ে চলতে পারবেন না। এত কিছু জানা সম্ভব না, কোত্থেকে যে কোশ্চেন আসবে আপনি নিজেও জানেন না। তো আপনি যদি সব পড়তে যান, সব কভার করতে চান, বইয়ে সবকিছু পড়তে চান, তাহলে আপনার পড়াও শেষ হবে না, আপনি পড়া মনেও রাখতে পারবেন না, এবং এটা ডেলিভারি দিতে পারবেন না। আপনার যেটা মেইন টার্গেট হবে যে আপনার কোশ্চেন দেখতে হবে যে কোন জায়গায় কোশ্চেন আপনার বেশি আসতেছে, কোন জায়গায় আপনার কোশ্চেন কম আসতেছে। যে সাবজেক্ট থেকে আপনার কোশ্চেন বেশি আসতেছে ওই সাবজেক্ট থেকে বা ওই টপিকটাকে আপনি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যেন ওই টপিক থেকে কোশ্চেন আসলে আপনার মিস না হয়। ঠিক আছে? এটা আপনার অবশ্যই হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে এই জিনিসটা। এগুলো নিয়ে প্রয়োজন আমি পরবর্তীতে আরো আলোচনা করব। তো পিলিতে আপনার এটা হচ্ছে প্রথম টার্গেট, যে আমার স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে, যে আমি কিভাবে পরীক্ষাটা দিব এবং সে অনুযায়ী আপনার পড়তে হবে। এখানে আপনাকে আমি কিছু উদাহরণ দিতে পারি, যেমন স্ট্রং জোন এবং উইক জোন আপনার ঠিক করতে হবে। যেমন আপনাদের মধ্যে অনেকে হচ্ছে দেখা গেছে যে মেডিকেলে থাকা অবস্থায় আপনারা টিউশনি করেছেন, টিউশনি তো অনেকেই করাইছেন, অনেকে করার নাই, অনেকে আছে যারা বিসিএস এ চিন্তা করেন নাই, বা হচ্ছে মেডিকেল লাইফে ভাবছেন যে মেডিকেলের পড়াটা ভালো করে পড়বো, আমি কোনো টিউশনি করাবো না। আবার অনেকে আছে সরকারি বসে টিউশনি করাইছেন। যারা টিউশনি করাইছেন তারা বিসিএস এ আগায় আছেন। এটা হচ্ছে একদম প্রথম একটা ইম্পর্টেন্ট কথা। কত আগে আছেন এটা আপনারা বুঝবেন না এখন, ভালো করে প্রিপারেশন নিতে যখন যাবে তখন বুঝবেন আপনারা কত আগে আছেন। যারা ভালো করে টিউশনি করাইছেন, মনোযোগ দিয়ে টিউশনি করাইছেন এবং বুঝে বুঝে পড়াইছেন, আন্দাজে পড়ান নাই, বই দেখে পড়ান নাই, নিজে বুঝছেন এবং স্টুডেন্টদেরকে পড়াইছেন, তারা অবশ্যই অন্যান্য ক্যান্ডিডেট থেকে আগে আছেন। কেন? কারণ বাংলা, ইংরেজি, স্পেশাল ইংরেজি এবং ম্যাথ, এই দুইটাতে ম্যাক্সিমাম হচ্ছে 9, 10 এর থেকে আসে এবং ইন্টার থেকে আসে। এবং যারা টিউশনি করাইছেন আপনার ম্যাক্সিমাম 8, 9, 10, অনেকে ইন্টার পড়াইছেন, ম্যাথ পড়াইছেন হয়তো অনেকে, বা ইংলিশ পড়াইছেন আপনারা অনেকে, যেহেতু এগুলো আপনাদের ইংলিশ তো আপনাদের এমবিবিএস লেভেলেও ছিল। বাংলা অনেকে পড়াইছেন। তো এই বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটাতে যারা টিউশনি করেছেন তারা অনেক আগে থাকবেন, কারণ আপনাদের অনেক পরে গুছানো অলরেডি হয়ে গেছে, আপনাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার। আপনার এই তিনটা হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এবং ম্যাথ, এই তিনটা হচ্ছে কনসেপ্টের খেলা। আপনার কনসেপ্ট যত ভালো থাকবে আপনি তত ভালো পাবেন। আচ্ছা, এটা গেল যারা টিউশনি করান তাদের প্লাস পয়েন্ট। আচ্ছা, জিকে তে কারা আগে থাকবে? জিকে তে তারা আগে থাকবেন যারা হচ্ছে তাদের চারপাশে কি ঘটতেছে না ঘটতেছে সেই সম্পর্কে ওয়াকিবহাল। যেমন আপনি জানেন বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটতেছে, আপনি জানেন বিশ্বে ব্রিক্স নিয়ে কি চলতেছে, ব্রিক্স কারা জয়েন করতেছে, কারা বের হচ্ছে, আপনি পেপার পড়েন, আপনি ফেসবুকে বিভিন্ন অনলাইনে প্রথম আলো পড়তেছেন, ডেইলি স্টার পড়তেছেন, আপনারা জানেন এগুলা। সো যারা এগুলা জানেন তারা আপনারা জিকে তে আগে থাকবেন। জিকে তে মোটামুটি আপনার 50 মার্কে আপনি অনেকটা হচ্ছে গিয়ে কনফিডেন্ট থাকবেন, পড়ার সময় আপনারা কনফিডেন্ট থাকবেন। তো এটা একটা পয়েন্ট, যারা পেপার পড়েন তারা আগে থাকবেন, যারা টিউশনি করেন তারা আগে থাকবেন, এবং কে কোন সাবজেক্টে আগে থাকবেন আমি এটাও বলে দিলাম। নেক্সট হচ্ছে যারা অনেক বই পড়তে পছন্দ করে, বিভিন্ন রকম বই পড়ছেন আপনারা, বাংলা সাহিত্যের প্রচুর বই পড়ছেন, বঙ্কিমের বই পড়ছেন, রবীন্দ্রনাথের বই পড়ছেন, নজরুলের বই পড়ছেন, অনেক কিছু পড়ছেন। ইংলিশে অনেকে অনেকে ট্রান্সলেশন পড়ছেন, বিভিন্ন বইগুলো পড়ছেন, শেক্সপিয়ারের তো দু একটা নাটকও পড়তে পারেন অনেকে যারা অনেক বেশি পড়াশোনা করছেন। আপনারা বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য থাকায় আপনাদের এগুলো পড়তে বোরিং লাগবে না, অনেক কিছু আপনারা এমনি জানেন অলরেডি। স্পেশালি বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য চরিত্র থেকে অনেক কোশ্চেন আসে, যে অমুক উপন্যাসের চরিত্র কারা। এটা যদি আপনারা বই পড়ে থাকেন, অনেক বই যদি আপনার পড়া থাকে, রবীন্দ্রনাথের অনেক বই বা শরৎচন্দ্রের বই পড়া আছে আপনার, বা আর্নেস্ট হেমিংওয়ের বই পড়া আছে, সো ওই দিক দিয়ে আপনারা আগে থাকবেন। সো আপনাকে বের করতে হবে যে আপনার স্ট্রং জোন কোনটা। অনেকে আছে যারা আপনারা বিজ্ঞান আগে থাকবে, বিজ্ঞানে মোটামুটি কম বেশি ম্যাক্সিমাম মেডিকেল স্টুডেন্ট আগে থাকবে, কারণ তাদের বেসিক কোশ্চেন থেকেই আসে। তারপর হচ্ছে যারা একটু টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা অনেক ক্ষেত্রে হয়তো আইসিটি টাকায় থাকতে পারে। তো এই আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের বের করতে হবে যে আপনাদের স্ট্রং জোন কোনটা, এবং যেটা আপনাদের স্ট্রং জোন সেটাতে আপনাদের হাইয়েস্ট মার্ক উঠে আনতে হবে। আপনাদের স্ট্রং জোন যদি হয় ম্যাথ, আপনাকে 15তে মিনিমাম 12, 13 উঠে আনতে হবে।
মেন্টাল অ্যাবিলিটিতে 15তে 12-13 উঠে আনতে হবে। আপনার স্ট্রং যদি জোন হয় যদি ইংলিশ বা বাংলা গ্রামার, তাহলে ওখানে আপনাদের ম্যাক্সিমাম মার্ক পেতে হবে। কারণ আপনি একসাথে, এটা এক্সেপশনাল থাকতে পারে বাট আমি এক্সেপশনাল না, আমি জেনারেলি বলতেছি, একসাথে আপনি সব সাবজেক্টে কখনোই ভালো হতে পারবেন না। আপনার কিছু না কিছু আপনার দুর্বল সাইড থাকবে, কিছু কিছু পার্ট আপনার সবল সাইড থাকবে। আপনার টার্গেট থাকবে যে সবল সাইড গুলাকে আপনি সবল করা, দুর্বল সাইডের যে দুর্বলতা গুলো আছে, যেমন আপনার ধরেন আপনি দেখা গেছে যে আহ ধরেন ম্যাথে দুর্বল, আপনি মেডিকেল সায়েন্সের অনেকে আছে ম্যাথে দুর্বল থাকতে পারে। সো ম্যাথে যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার টার্গেট থাকবে যে ম্যাথের যে কমন টপিক গুলো আছে ওগুলো আমি সবার আগে কভার দিব, এবং যেখান থেকে কোশ্চেন বেশি আসে এবং ওখান থেকে যাতে যে কোশ্চেন আসে আমি পারবো, আমার অ্যাডভান্স পড়ার দরকার নেই। আমার ইন্টারের যে ম্যাথের টপিক আছে ওগুলো নাহলে না ছাড়লাম, ছেড়ে দিলাম, দরকার নেই আমার 15-তে 15 তুলি, 12-13 তুলি, আমি 15-তে 10 তুলি। কিন্তু আমার স্ট্রং জোন হচ্ছে গিয়ে আমি জিকে ভালো পারি, বা আমি হচ্ছে ইংলিশ গ্রামার ভালো পারি, বা আমি ইংলিশ লিটারেচার ভালো পারি। সো ওখানে আপনার হচ্ছে আমার ওখানে 15-তে 12-13 তুলে ফেলতে হবে। So, এইটা যারা করবে মোটামুটি তাদের মার্ক 120+ থাকবে। এবং আপনি যখন পড়বেন, পড়া যখন শুরু করবেন, তখনই আপনি বুঝে যাবেন পড়তে পড়তে যে কোনটাতে আপনার, আপনি মনে রাখতে পারতেছেন বা কোনটাতে আপনি ভালো ক্যাচ করতে পারতেছেন। সো ওটা আপনি ঠিক করে ফেলবেন। এবং কিছু টপিক আছে যে টপিক গুলোতে অ্যাকচুয়ালি, বা কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলোতে আপনি যতই চেষ্টা করেন, যতই পড়েন, আপনি ওখানে এভারেজের বেশি মার্ক তুলতে পারবেন না। আর কিছু সাবজেক্ট আছে যদি আপনি ভালো করে পড়ে যান তাহলে অবশ্যই এটাতে আপনি ভালো মার্ক তুলতে পারবেন। উদাহরণ হিসেবে যদি কম্পিউটার বা ইংলিশ লিটারেচার, এই দুইটা টপিক কম, কিন্তু আপনি পড়ে বুঝে যদি ইংলিশটা যদি বারবার প্র্যাকটিস করেন এবং কম্পিউটারটা ভালো করে বুঝতে পারেন, তাহলে এই দুইটাতে মার্ক তোলার সম্ভাবনা অনেক বেশি, ফুল মার্ক তোলা যায় এই দুইটাতে, 15-তে 15 আরাম যায়, কঠিন কিছু না। আবার আপনি যেমন জিকে, জিকের কিছু জিনিস আছে যেগুলো আপনি যতই পড়েন না কেন পারবেন না। বাংলা সাহিত্য কিছু জিনিস আছে আপনি যতই পড়েন পারবেন না। এমন কঠিন জায়গা থেকে কোশ্চেন করবে 2-3টা, ওইটা আপনার মিস হবে এবং আপনি ওখান থেকে নেগেটিভ মার্কে পিছিয়ে আসবেন। সুতরাং এটা একটা সমস্যা। তো এগুলা হচ্ছে আপনার পড়ার স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ আনতে হবে। এটা আপনি শুরু করলে বুঝবেন, শুরু না করলে বুঝবেন না। আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষা দিয়ে দেখে এক্সপিরিয়েন্স কেমন হয়, এক্সপিরিয়েন্স আপনার পরীক্ষা দিয়ে হবে, এক্সপিরিয়েন্স হবে আপনার প্রিপারেশন থেকে। প্রিপারেশন যখন নেবেন তখন আপনি বুঝবেন যে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে, পরীক্ষা দিয়ে আপনি এখন বুঝবেন না। আপনি প্রিপারেশন নিয়ে শুরু করার পাশাপাশি আপনি যখন পরীক্ষা দিতে থাকবেন, তখন আপনি বুঝবেন যে আপনার পরীক্ষার হলে কি স্ট্র্যাটেজি করলে আপনার প্রিপারেশনটা কত স্ট্রং হবে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি, যে আপনি যখন ইংলিশ পড়বেন, ধরেন ইংলিশ গ্রামার পড়তেছেন, তখন আপনি দেখবেন যে কয়েকটা টপিক আছে যে টপিক গুলো থেকে বারবার একই টাইপ কোশ্চেন আসে, প্রতি বিসিএস এ ওই জায়গা থেকে কোশ্চেন আসেই এবং ওই টাইপের কোশ্চেন আসে। এবং ওই টাইপের কোশ্চেন গুলো আপনি যদি বুঝে ফেলেন, আয়ত্ত করে ফেলেন, এবং আপনি তখন কোশ্চেনটা দেখলে বা আপনি যখন পড়তে যাবেন, পড়াটা দেখলে আপনি বুঝবেন যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে এবং এই জায়গা থেকে কোশ্চেন আমি ভুল করবো, এবং ম্যাক্সিমাম এই জায়গা থেকে কোশ্চেনটা ভুল করবে। আপনি পড়ে পড়লেই বুঝবেন। আপনি যখন প্রিপারেশন নিবেন, আপনি যখন পরীক্ষা দু একটা দিবেন, মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবেন, তখন আপনি কোশ্চেন দেখলে বুঝবেন যে এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট, আমি ভুল করবো মাস্ট। সুতরাং এই জিনিসটা আমার ভুল করা যাবে না, ওইটা আপনি বুঝে যাবেন, ওই টপিকটা আপনি ভালো করে পড়ে ফেলবেন, ওখান থেকে মিস হবে। আবার কিছু টপিক দেখে আপনি বুঝবেন যে এই জায়গা থেকে যতই আমি পড়ে যাই জীবনেও কমন পাবো না, এই জায়গা থেকে আমার পুরোপুরি লাভ। যেমন যেমন ভোকাবুলারি গুলো অনেক সময় আপনি যতই পড়ে যান না কেন, অনেক সময় কমন পাওয়াটা একটু টাফ হয়ে যায় যদি না আপনি খুব রেগুলার ইংলিশ বই পড়ে না থাকেন বা রেগুলার ইংলিশ পেপার না পড়ে থাকেন, আপনি অনেক ভোকাবুলারি পারবেন না। সো আপনি ভোকাবুলারির পিছনে টাইম দিয়ে লাভ নেই, আপনার সাম্প্রতিক বিষয় আসার পিছনে টাইম দিয়ে লাভ নেই, কারণ ওগুলো অনেক কিছু আপনি পারবেন না। কিন্তু ফিক্স যেগুলো আছে, যেগুলো আপনি দেখে বুঝতেছেন, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেখে বুঝবেন আপনি কোশ্চেন এখান থেকে আসবেই, এবং কি কি টপিক থেকে আসবেন এটা আপনি প্রিপারেশন নিয়ে আসলে বুঝবেন। সংবিধান, বাংলাদেশের সংবিধান থেকে কোশ্চেন আসবেই, এটা একদম কনফার্ম। এবং এটা থেকে আপনি বুঝবেন যে আমার এই সংবিধানের এগুলো মিস করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলাই হচ্ছে কি আপনার মোটামুটি প্রিপারেশন, পিলির প্রিপারেশন। আর রিটেনের ব্যাপারটা আমি এখন আলোচনা করলাম না, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি। রিটেনটা সহজ, পিলির চেয়ে রিটেন সহজ। একজন কোশ্চেন করছিলেন, দেখলাম যে রিটেন কঠিন নাকি পিলি কঠিন। রিটেনটা আমার কাছে, আমি দুটাই যে দিছি, আমি মোটামুটি কমন যেটা আমার কাছে মনে হচ্ছে রিটেনটা তুলনামূলক সহজ, পিলিটা পাস করা বেশি কঠিন, এটা আমার কাছে মনে হচ্ছে। সুতরাং রিটেন নিয়ে এত টেনশন এখন করার দরকার নেই, আপনারা পিলি নিয়ে টেনশন করেন আর প্রিপারেশনটা শুরু করেন। আর আগে এটা ঠিক করেন যে বিসিএস দিবেন কিনা দিবেন না। আচ্ছা, আজকে আপাতত এই পর্যন্তই। অনেক কথা বললাম, অনেক কথা হয়তো মিস গেছে, এটা আমাদের লাগলে আমরা মানে পরবর্তীতে আমরা আরো আলোচনা করবো, আপনাদের কোশ্চেন অ্যান্সার দিব। এখন আপনাদের কিছু কোশ্চেন থাকলে আপনারা আমি কোশ্চেন করতে পারেন, আমি যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।
কোশ্চেন থাকলে করেন প্লিজ। আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে ডেপুটেশন কবে নেওয়া যায়। ডেপুটেশন, আমি যতদূর জানি ডেপুটেশনটা সম্পর্কে আমার আইডিয়া একটু কম। তারপরও আমি যতদূর জানি যে ডেপুটেশন একবারই নেওয়া যায়। আপনি হচ্ছে গিয়ে যে কোনো একটা সাবজেক্টের উপর একবার ডেপুটেশন নিতে পারবেন সরকারি থাকা অবস্থায়। আপনি ধরেন হচ্ছে গিয়ে কার্ডিওলজিতে আপনার রেসিডেন্সি হলো, আপনি একবার প্রিপারেশন একবার ডেপুটেশন নিয়ে আপনি ধরেন বিএসএম মধ্যে আপনি হলো, আপনি একবার ডেপুটেশন নিয়ে বিএসএম মধ্যে গেলেন এবং ওটা আপনি যদি কমপ্লিট করে আসেন তো ওকে। নেক্সট আপনি যদি আবার নিউরোলজিতে করতে মন চায়, আপনি তখন আর ডেপুটেশন নেওয়ার কথা না। আমি যতদূর জানি যে একবারই পাবেন ডেপুটেশন, তবে ট্রেনিং এর সময় আপনার ডেপুটেশন লাগে না। আপনি যদি এফসিপিএস এর ট্রেনিং করেন তখন আপনার ডেপুটেশন নেওয়া লাগে না। দেখা গেছে আপনি এফসিপিএস ট্রেনিং করে এফসিপিএস পরীক্ষা পাশ করলেন, দেন আপনার মন চাইলো আচ্ছা আমি রেসিডেন্সি দেই এবার, তখন আপনি চাইলে আবার ডেপুটেশন নিতে পারবেন। বাট আপনি যদি শুরুতেই রেসিডেন্সির জন্য ডেপুটেশন নিয়ে নেন, পরবর্তীতে আপনি আবার রেসিডেন্সির জন্য ডেপুটেশন পাবেন না, এটা আমি জানি। আচ্ছা, একজন কোশ্চেন করছেন রিটেনের প্রিপারেশনটা কি খুব বেশি কঠিন কিনা। আম, আমি যেটা বললাম, যে রিটেন নিয়ে আপনার এখন টেনশন করার দরকার নেই। রিটেন পিরিয়ড চেয়ে রিটেন সোজা। রিটেনে অনেক কিছু নিজের মতো করে অ্যান্সার করা যায়, সুতরাং রিটেনটা কনফিডেন্টলি আপনারা, আমি আশা করি যে মেডিকেলে যারা আছেন ওরা মোটামুটি সবাই মেধাবী, আপনারা রিটেনটা ইজিলি পাস করবেন। রিটেন নিয়ে টেনশন করবেন না, পিলিটা পাস করা কঠিন, ওটা নিয়ে একটু টেনশন করেন। ইন্টার্ন অবস্থায় কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, ভাইয়া আমি যেটা, আচ্ছা, আর ইন্টার্ন অবস্থায় কিভাবে নেওয়া যায় এটা আমি একটু আপনাকে আইডিয়া দিলাম যে আপনি প্রথমে পড়াটা গুছাইতে হবে, যে আপনি আসলে বিসিএস দিতে চান কিনা এটা আপনার ঠিক করতে হবে। এবং যদি আপনি বিসিএস দিতে চান তাহলে আপনি শুরু থেকেই বিসিএস এর প্রিপারেশন নিতে শুরু করতে হবে। এটার জন্য আপনাকে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে আপনি বিসিএস এর সিলেবাস পাওয়া যায় আপনার আহ, ইয়াতে, গুগলে আপনি সার্চ দিবেন যে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, তখন দেখবেন যে একটা সিলেবাস আপনার ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওখানে পাওয়া যায়। আপনি ওটা খুলেন, বিসিএস এর সিলেবাসটা খুলেন, খুলে দেখেন যে কোন কোন টপিক গুলা ওখানে আছে, কি কি পড়তে হবে না পড়তে হবে, ওখানে মোটামুটি সিলেবাসে দেওয়া আছে, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টপিক ভাগ করে দেওয়া আছে। আগে ওইটা দেখেন আপনারা, ওটা দেখে আপনারা হচ্ছে একটা আইডিয়া নেন যে কি কি টপিক কোন কোন সাবজেক্টে আছে। দেন হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা কিভাবে পড়া শুরু করবেন, কোন বই পড়বেন না পড়বেন, এগুলো আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, 50তম বিসিএস হলে আর জয়েনিং দিতে 53 বিসিএস পর্যন্ত গেলে তখন কি আবার 51 52 দেওয়া লাগে কিনা? হ্যাঁ, যেমন দেখেন, আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি যে বিসিএস এর প্রিলিমিনারি কিন্তু প্রতি বছর একটা করে হয়, ঠিক আছে? এখন ধরেন আমি আপনাকে উদাহরণ হিসেবে একটা বলি, যেমন যে 45তম বিসিএস দিছে, ধরেন সে দিছে হচ্ছে 2023 সালে, 2023-এর ধরেন হচ্ছে মেতে 45তম বিসিএস দিছে। তো তার রেজাল্ট কিন্তু আসতে ধরেন হচ্ছে 1 মাস সময় লাগলো। 1 মাস সময় লাগার পর তার 45তম বিসিএস এর রেজাল্ট দিল, প্রিলিমিনারি রেজাল্ট দিল, দেখা গেছে জুনে বা জুলাইতে, ঠিক আছে? তাহলে এখন কি করবে, সে রিটেন দিবে। তো রিটেন ধরেন আগস্টে, ধরেন অক্টোবরে রিটেন হলো, যদি আরো পরে হয়েছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, যে ধরেন আপনার 50তম বিসিএস এর রিটেন অক্টোবর হলো, আপনি রিটেন দিলেন 50তম বিসিএস এর, ঠিক আছে? এখন রিটেন দেওয়ার পরে এই রিটেনের খাতার রেজাল্ট আসতে অনেক ক্ষেত্রে দেখা গেছে 6 7 মাস 8 মাস, যদিও এখন যে মেম্বাররা আছেন পিএসসি তারা চাচ্ছেন যে খুব দ্রুত আহ, খাতাটা দেখে ফেলতে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা কতটুকু সম্ভব, মানে সম্ভব হবে এটা বলা যাচ্ছে না। তো দেখা গেছে যে আপনি অক্টোবরে 50তম বিসিএস এর রিটার্ন দিলেন, এখন আপনি তো 1 বছর রিটার্ন রেজাল্টের জন্য বসে থাকবেন, কিন্তু 51তম বিসিএস এর সার্কুলার কিন্তু নভেম্বরে দিয়ে দিবে। সো অক্টোবরে আপনি 50-এর রিটার্ন দিয়ে আহ, নভেম্বরে আপনি হচ্ছে 51তম বিসিএস এর অ্যাপ্লিকেশন করলেন। ওই 51তম বিসিএস এর প্রিলিমিনারি দেখা গেছে যে পরের বছরে মার্চ হয়ে গেল, তখনও আপনার 50-এর রিটার্ন রেজাল্ট দেয়নি। সো আপনারা কিন্তু 51তম বিসিএস এর প্রিলিমিনারি দিতে হবে।
দেন দেখা গেছে যে 51তম প্রিলিমিনারি দেওয়ার পর ওইটা রিটার্ন হবে আবার অক্টোবরে। এর মাঝে দেখা গেছে যে আপনার 50তম বিসিএস এর রিটার্নের রেজাল্ট জুনে দিয়ে দিল বা জুলাইতে দিয়ে দিল। তখন আপনি দেখা গেছে ভাইবার প্রিপারেশন নেবেন। তো আপনি একই সাথে তখন ভাইবারও প্রিপারেশন নিতে হবে, আবার আপনি 51তম বিসিএস দিচ্ছেন যে ওটার দিতে হবে, ওটা হচ্ছে রিটার্ন প্রিপারেশন নিতে হবে। কারণ কি, আপনি কোন লেভেলে গিয়ে যে বাদ পড়ে যাবেন সেটা আপনিও বুঝতে পারবেন না। দেখা গেছে যে আপনি প্রিলি পাস করলেন, রিটার্ন পাস করলেন, ভাইবা দিতে গিয়ে ভাইবার বোর্ডের মেম্বারের মনে হলো না একে পাস করানো যাবে না, আপনারা ফেল দিব, ব্যাস আপনার 3 বছর শেষ। সো আপনি কোনো বিসিএসই বাদ দিতে পারবেন না, সব বিসিএস এর যেটাই আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি গ্যাজেটেড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতগুলো বিসিএস আসবে ওগুলোর প্রিলি রিটেন ভাইবা যা আছে সব দেওয়া লাগবে, কোনোটা বাদ দিতে পারবেন না। আচ্ছা, 46 43 এগুলো তো কিছু কজের জন্য লেট হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার কিছু কজের জন্য লেট হয়েছে, কিন্তু আমরা গত 41 বিসিএস থেকে যেটা দেখতেছি, স্পেশাল গুলো বাদে, স্পেশাল গুলো দ্রুত নিয়োগ হয়, কিন্তু 41 বিসিএস থেকে যেটা দেখতেছি যে বিভিন্ন কারণে, কোনো না কোনো কারণে এটা মানে পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে কি আপনার 46তম বিসিএস কিন্তু খুব দ্রুত হওয়ার কথা ছিল, এখন এটা আপনার হচ্ছে 41-এর পরে হচ্ছে দেখা গেছে যে 46-এর প্রিলিমিনারি হয়েছে হচ্ছে এপ্রিলে, এবং মেয়ের ভিতরে রেজাল্ট দিয়ে দিছে, আমাদেরকে বলছিল যে অগাস্টেই হচ্ছে গিয়ে আপনার রিটার্ন হয়ে যাবে, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু এরপর যেটা হলো যে জুলাই গণ অভ্যুত্থান হলো, ফলাফল যেটা হলো সরকার চেঞ্জ হয়ে গেল, মেম্বার চেঞ্জ হয়ে গেল, সবকিছু চেঞ্জ হয়ে গেল। এখন 50তম বিসিএস এর প্রিলিমিনারি যে নিবে, এখন দেখা গেছে যে আপনার ক্ষমতায় অন্য দল চলে আসলো, তারা তাদের মেম্বারদের চেঞ্জ করে ফেললো। যদি একটা কমিশনের মেম্বার মানে পিএসসি যে কমিশনটা আছে ওদের হচ্ছে মেম্বার থাকে, 15 জনের মতো মেম্বার থাকে, তারাই হচ্ছে পরীক্ষাটা কন্ডাক্ট করে। তো এই মেম্বারদেরকে যদি চেঞ্জ করে ফেলে সবকিছু পিছিয়ে যায়। তো আপনি নিশ্চিতভাবে বলতেই পারবেন না যে কখন আপনার পরীক্ষাটা পিছিয়ে যাবে কখন আগে যাবে। তবে এভারেজে বাংলাদেশের ইতিহাসে 1 বছরের মধ্যে এক বিসিএস, আমি রিসেন্টলি কোনো বিসিএস কমপ্লিট হতে দেখিনি, ম্যাক্সিমাম 2 বছর যায়। এবং রিসেন্ট লাস্ট কয়েকটা বিসিএস 3 বছর যাচ্ছে স্পেশাল ছাড়া। সো আপনি 2 বছর তো ধরেই রাখতে হবে যে আপনার 2 বছর একটা বিসিএস এর পিছনে যাবেই। লেট হয়, হবে, ভবিষ্যতে হবে, রাজনৈতিক অস্তিত্ব থাকলে হবে। আচ্ছা, একজন কোশ্চেন হচ্ছে প্রিলি শেষ করে কি এতগুলো রিটেনের সাবজেক্ট কমপ্লিট করা সম্ভব কিনা। হ্যাঁ, এখানে আপনার একটা কোশ্চেন হচ্ছে যে প্রিলিমিনারির পরীক্ষার অনেকগুলো প্রিপারেশন আপনি রিটেনে কাজে লাগবে, আপনি প্রিলিতে যা পড়বেন অনেক কিছুই আপনার রিটেনে কাজে লাগবে। সো ওখান দিয়ে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেমন ম্যাথের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, ইংলিশের গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার থাকে, বাংলা ব্যাকরণের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি ওখানে অনেক অ্যাডভান্টেজ পাবেন বেসিক্যালি। এবং বেসিক্যালি রিটেনের সবকিছু প্রিপারেশন সমানভাবে নেওয়া লাগে না। যেমন রিটেনের ক্ষেত্রে ইংলিশের প্রিপারেশন অত স্ট্রংলি নেওয়া লাগে না, অনেক কিছু আপনি এমনিই পারবেন। কিছু কিছু সাবজেক্টের প্রিপারেশন ভালো করে নেওয়া লাগে, যেমন মেডিকেল পার্টটার প্রিপারেশন নিতে হবে, যেগুলো আপনারা সহজে পারবেন যেহেতু পাশ করে আসছেন সেগুলি। কিছু জিনিস একটু অ্যাডভান্স করতে হবে, যেমন আপনার জিকের পার্ট গুলো একটু অ্যাডভান্স করতে হয় রিটেনের সময়। সো এখন যদি রিটেন দ্রুত হয়ে যায়, সেক্ষেত্রে আমার এটা সাজেশন থাকবে যে আপনারা কিছু কিছু জিনিস রিটেনের সাথে, পিলির সাথে রিটেনের পরও কিছুটা আগে রাখতে পারেন। এটা অনেকে সাজেস্ট করে, তাহলে আপনার ভবিষ্যতে একটু প্রেশারটা কম হবে। তো এটা কিভাবে করতে হবে, এটা দরকার হলে আমরা ভবিষ্যতে আরো কিছু সেশন নিব, ওখানে বলবো যে পিলির পাশাপাশি রিটেন কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। আচ্ছা, প্রিলিতে ট্র্যাডিশনাল বুক গুলো থেকে কিভাবে কমন পাওয়া যায়? প্রিলিতে আপনি ট্র্যাডিশনাল বুক বলতে কি বোঝাচ্ছেন আমি বুঝি নাই। ট্র্যাডিশনাল বুক বলতে কি আমরা বোর্ড বই যেগুলো ওগুলো বোঝাচ্ছেন, নাকি আমরা বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো বোঝাচ্ছেন? আচ্ছা, আমি ধরে রাখলাম যে আপনি বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো বোঝাচ্ছেন, মানে হচ্ছে আপনি এই যে MP3 বা জর্জ MP3, তারপর ওরাকল, এই বইগুলো বোঝাচ্ছেন। এখানে কমন পাওয়া যায়, ভালোই কমন পাওয়া যায়, আপনি যদি ভালো করে পড়তে পারেন তাহলে আপনি অনেক কিছুই ওখান থেকে কমন পাবেন। এখানে ইম্পর্টেন্ট না যে আপনি হচ্ছে পুরোটা বই পড়ে ফেলতেছেন কিনা, ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এক হচ্ছে কোনটা পড়বেন, টপিক ফিক্স করে ফেলবেন যে আমরা এগুলোকে স্ট্রং জোন করতে হবে এবং এগুলোকে আমি বাদ দিব। এবং 2 নম্বর হচ্ছে যেটাকে আপনি স্ট্রং জোন করবেন বা যে টপিকটা আপনি পড়বেন ওই টপিকটা সম্পর্কে ডিটেলস একদম ইন ডেপথ কনসেপ্ট না থাকতে হবে, যাতে ওখান থেকে কোনোভাবে আপনার আটকানো না যায়। সো আপনার কাজ হচ্ছে বেসিক্যালি দুইটা, এক হচ্ছে প্রথমে আলাদা করা যে কোনগুলো আপনার জন্য সহজ, কোনগুলো আপনার জন্য কঠিন, কোনগুলো থেকে বেশি আসে, কোনগুলো থেকে কম আসে, এবং যেগুলো থেকে বেশি আসে, যেগুলো আপনার জন্য সহজ, ওগুলা ইন ডেপথ কনসেপ্ট আপনার ক্লিয়ার করতে হবে। এই সো ট্র্যাডিশনাল থেকে আমি বলি কমন পাওয়া যায়, এবং ট্র্যাডিশনাল বই আপনি পড়বেন, আপনার এত এক্সট্রা বই পড়া দরকার নেই। এক সেট বই পড়বেন, যেটাই পড়েন এক সেট বই পড়বেন, জাস্ট একটা বই, আন্তর্জাতিকের একটা বই, একটা বই ভালো করে পড়ে ফেলবেন। বাংলাদেশ বিষয় বলে একটা বই, ওটাই ভালো করে পড়ে ফেলবেন, ওখান থেকে আপনি 120 প্লাস তুলতে পারবেন। আচ্ছা, অনেকে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রিপারেশন নেয়,
এখন নতুন করে অল্প কয়েকদিনে কিভাবে এটা, এই সমস্যাটা আপনার মেইনলি হবে হচ্ছে জেনারেল পাবলিকদের সাথে। জেনারেল পাবলিকরা অনেকে আছে অনার্স থাকা অবস্থায় প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে আপনার কম্পিট করতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি এটাও মাথায় রাখতে হবে আপনারা মেডিকেল স্টুডেন্ট, আপনারা প্রেশার নিয়ে অভ্যস্ত, আপনারা অনেক বেশি কঠিন কঠিন পথ দিচ্ছেন। আমি এখন পর্যন্ত মোটামুটি অনেক পরীক্ষা দিছি। আমি এফসিপিএস এর পার্ট ওয়ান দিছি, মিড টার্ম দিছি, তারপর হচ্ছে আপনার আমি বিসিএস এর রিটেন দিছি, ভাইবা দিছি, প্রিলি দিছি, আর প্রফ গুলো তো দিছি, এমনকি মেডিকেল অ্যাডমিশন টেস্টও দিছি। আমার কাছে লাইফে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষা লাগছে হচ্ছে ফাইনাল প্রফ। তো আপনারা যদি ফাইনাল প্রফ পাস করে আসেন, আমার মনে হয় না কোনো অন্য কোনো পরীক্ষার প্রেশার আপনারা নিতে পারবেন না। সুতরাং আপনারা মেডিকেল স্টুডেন্টরা সবাই খুবই প্রেশার নিতে পারে, তারা খুবই গুছায় পড়তে পারে, তাদের পড়া মনে রাখা এবং পড়ার ধৈর্য অনেক বেশি হয়। এসব দিক দিয়ে আপনারা অন্যান্য অনার্সের ছেলে মেয়েদের থেকে অনেক আগে আছে। সো আপনারা ওই দিক দিয়ে অ্যাডভান্টেজ পাবেন, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি যদি ভালো করে পড়েন, আপনার জন্য 4-5 মাস ভালো করে পড়েন। ইংলিশ লিটারেচারের জন্য কোন বই পড়লে ভালো হবে, কোন বই পড়লে ভালো হবে না হবে এটা নিয়ে আমি পরবর্তীতে প্রয়োজন হলে একটা সেশন নিব, বা এটা আমি গ্রুপে আলোচনা করব। কারণ অনেক রকম বই আছে, কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আপনিও ভালো বলতে পারবেন, প্লাস আমিও কিছু সেশন দিতে পারবো। এটা নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আসবো। 2 মাসের ফুল প্রিপারেশন নিয়ে কি পিলি পাস করা সম্ভব কিনা? 2 মাসের ফুল প্রিপারেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন যে সবকিছু ছেড়ে ছুড়ে পড়বেন কিনা? আমার মতে 2 মাসের, এই মুহূর্তে যে কম্পিটিশন চলতেছে, 2 মাসের প্রিপারেশন আমার মতে যথেষ্ট না। প্রিলিমিনারি 2 মাসের প্রিপারেশন আমার মতে যথেষ্ট না। আপনার যদি আপনার এপ্রিলে পরীক্ষা হয় আপনার, এবং আপনি সম্পূর্ণ নতুন, কোনো পড়াশোনায় আপনার আগে করা নাই, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, এক্সট্রাঅর্ডিনারি হলে তো অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের মধ্যে অ্যাভারেজ যদি হন, সেক্ষেত্রে আপনাকে জানুয়ারি থেকে পড়া শুরু করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস ভালো করে পড়বেন। এপ্রিলের মাঝামাঝি পরীক্ষা দিবেন। ভালো করে পড়লে আমার মনে হয় এই 3 মাস বা 3.5 মাস পসিবল, বাট সেফ সাইডে ধরে রাখার জন্য 4-4.5 মাসটা সেফ। তাহলে আপনি মোটামুটি ভালো করে পড়লে 4-4.5 মাস enough। 2 মাস আমার মতে একটু কঠিন হয়ে যায়। এক্সট্রাঅর্ডিনারি হলে সম্ভব, বাট আমাদের জেনারেল পাবলিকের জন্য কঠিন হয়ে যায়। এক্সাম তো মার্চে হয়। হ্যাঁ। এখন ঠিক আছে, এক্সাম মার্চ যদি হয় এটা আপনার প্রিপারেশন নেওয়া কঠিন হয়ে যাবে, কিন্তু আপনার টাইম এখনো অনেক আছে। আপনি এখন মানে মাত্র অগাস্ট শেষের দিকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অনেক টাইম আছে। আমার মতে এই টাইমটা এনাফ। আর একটা মজার ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যে অনেকে কিন্তু অনেক আগ থেকে প্রিপারেশন নিচ্ছে বিসিএস। যদি নতুন করে সিলেবাস হয়, আগেরটা যদি চেঞ্জ হয়ে যায়, আপনারা সবাই লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান। আর যদি চেঞ্জ খুব একটা নাও হয়, তারপরেও কিন্তু আমি যেটা দেখছি, যে যারা প্রথম প্রথম বিসিএস দেয়, প্রথম দিকের প্রথম 1-2 বার যারা বিসিএস দেয়, তাদেরই কিন্তু ম্যাক্সিমাম বিসিএস হয়ে যায়, প্রথম 1-2টাতেই হয়ে যায়। অনেকে আছে ইন্টার্নশিপ থাকা অবস্থায় বিসিএস হয়ে যায়। স্পেশাল হলে তো ইন্টার্নশিপের আগেই, কমপ্লিট হওয়ার আগে হয়ে যেতে পারে। মানে আমি যেটা দেখছি, ডাক্তাররা ম্যাক্সিমাম যারা প্রিপারেশন নিয়ে বিসিএস দেয়, তাদের প্রথম বিসিএস এ পিলি ক্র্যাক করে ফেলে ম্যাক্সিমাম। কিছু যা থাকতে পারে যারা হয়তো একটু কোনো পাশাপাশি ট্রেনিং করে কোনোভাবে কমপ্লিট করতে পারেননি, তো ওরকম থাকতে পারে। তবে এই আর কি, আপনার শেষ করা সম্ভব, কঠিন হয়ে গেলেও সম্ভব। ঠিক আছে, কারো যদি আর কোশ্চেন না থাকে আমরা শেষ করে দেই। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, গ্রুপ সবার জন্য ওপেন আছে, আপনারা যখন চান গ্রুপে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে কোনো কোশ্চেন থাকলে। আর ভবিষ্যতে যদি অনেক বেশি কোশ্চেন জমে যায়, আমরা নাহলে আরেকটা সেশন নিব ইনশাল্লাহ। তো এই ভালো থাকবেন সবাই, সবাইকে শুভকামনা। ইনশাল্লাহ আবার কথা হবে। আমরা শেষ করে দিই, রাফি ভাই। হুম, ঠিক আছে সাজিদ, থ্যাঙ্কস এ লট বিসিএস এর ব্যাপারে। আহ আমি জানি সাজিদের প্রিপারেশনটা কেমন ছিল। আচ্ছা, এক আপু বলছো যে প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে একটা সেশন চাই। আচ্ছা, অবশ্যই করা হবে। এখন আমাদের যেহেতু ফার্স্ট স্টেপ কমপ্লিট, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনাদেরকে আমরা পজিটিভ নেগেটিভ পয়েন্ট গুলো বললাম। আপনারা এখন নিজেরা হচ্ছে জাজ করতে পারবেন আর কি, যে আপনাদের কোনটা দরকার। সো নেক্সট সেশন গুলো হবে প্রিপারেশন কেমনে হবে, বা আমরা কিভাবে প্রিপেয়ার ছিলাম, আমরা কিভাবে পড়াশোনা করছি, সবকিছু মিলে কিভাবে পড়াশোনা করছি।
তো যাই হোক, যত আপনাদের একটা এমবিবিএস লেভেলের একটা পার্ট চলে গেছে। নেক্সট আপনাদের যা আসবে, ওই পার্টটা হচ্ছে রেসপন্সিবিলিটি রিলেটেড। আপনি কতটা দায়িত্ববান হয়ে কাজ করতেছেন, কাজে কেমন ফোকাসিং থাকতেছেন, অ্যাক্টিভ থাকতেছেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো আগের লাইফ থেকে এই লাইফটা অনেক ডিফারেন্ট, এবং অনেক বুঝে শুনে কাজ করতে হবে যাতে টাইমটা লস না হয়। ঠিক আছে। সো ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমরা আমাদের প্ল্যান যেটা সেটা আস্তে আস্তে জানাবো আপনাদেরকে। আপনারা আপনাদের যে ফ্যাকাল্টি নিয়ে প্রশ্ন, সেই ফ্যাকাল্টি নিয়ে আপনারা গ্রুপে প্রশ্ন করবেন। আমরা সকল প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ দিব। সো এই বলে আমি আজকের মতো সেশন শেষ করছি। আমি ডক্টর মোতাসিম, এবং ধন্যবাদ ডক্টর সাজিদকে ইলাবোরেটলি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।